গুড মর্নিং এভরিওয়ান, থ্যাংক ইউ দি অ্যাসপিরেন্টস। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে মিস্টার বিশ্বজিৎ বৈরাগী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাহেবনগর হাই স্কুল; ডক্টর শিবাশিস কর্মকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাউথ মালদা কলেজ; ডক্টর সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরবঙ্গ ইউনিভার্সিটি; ডক্টর শুভদীপ শর্মা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মালদা কলেজ; ডক্টর অরিজিৎ দাস, প্রফেসর, গৌরবঙ্গ ইউনিভার্সিটি; ডক্টর সুস্মিতা সোম, প্রফেসর, গৌর কলেজ; ডক্টর অনুরাধা কুন্ডা, অ্যাসোসিয়েট প্রফেসর, মালদা কলেজ; এমডি জাহিরুল ইসলাম, রিটায়ার্ড প্রফেসর, মালদা কলেজ; মিস্টার শক্তিপদ পাত্র, হর্নবি স্কলার, দ্য ব্রিটিশ কাউন্সিল 1993-94, রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ। আমি সবথেকে প্রথমে আপনাদের সকলকে হাত জোর করে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই ক্যান্ডিডেটদের কে আপনারা যেভাবে গাইড করতে চলেছেন, আশা করি তোমরাও খুব ভালোভাবে হয়তো মোটিভেটেড হবে এবং তোমাদেরকে এত সুন্দর করে গাইড করা হবে যাতে করে তোমরা একটু ফার্স্ট হ্যান্ড থাকে তোমাদের আপকামিং ইন্টারভিউতে। সো আমি আর টাইম ওয়েস্ট করবো না। আমি তোমাদেরই ক্যান্ডিডেটদের মধ্যে একজনকে আমরা এখানে পেয়েছি, হৈমন্তী পাল। ওনাকে আমি অনুরোধ করব আমাদের গেস্ট এবং প্রফেসরদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নিতে। এবার আমাদের স্যার ডক্টর সুধীর চক্রবর্তীকে আমি অনুরোধ করবো স্যারদের দিয়ে দিতে। পর এবার আমি অনুরোধ করবো আমাদের ডিস্টিংগুইশড এক্সপার্ট প্যানেলিস্টকে, আপনারা কাইন্ডলি একটু আপনাদের আসন গ্রহণ করুন। স্যার প্লিজ, একটু ইনফ্লুয়েন্সার তোমাদের টিচার ডক্টর সুদীপ চক্রবর্তীকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তার কিছু বক্তব্য রেখে স্টার্ট করা, তারপর আমরা আমাদের এক্সপার্ট প্যানেলিস্টের কাছে যাব। সো ডক্টর সুদীপ চক্রবর্তী নাও। তোমরা সকলে যে এসেছো খুব ভালো লাগছে। এবার সবাই জানো যে কালকে 11-12-এর রেজাল্ট বেরিয়েছে, তো সেরকম আশানুরূপ ফ্রেশার্সরা তো হয়নি। আশা করি 9-10-এর ক্ষেত্রে ভালো হবে। এর আগেও তোমাদের আমি বললাম যে 9-10-এর ক্ষেত্রে এতটা খারাপ হয়তো হবে না, অনেকটাই ভালো রেজাল্ট হবে, কারণ 11-12-এর সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি সিটটা অনেকটা কম ছিল। 9-10 এবং 11-12-এর সকলেই 10 নম্বর করে এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়ার ফলে 9-10-এর এবং 11-12-এ 10-10 করে পাওয়ার ফলে সিট যেহেতু 11-12 অনেকটাই কম, তাহলে বুঝতেই পারছো যে যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে কিন্তু খুব বাজে রেজাল্ট হয়েছে, বা তাদের ক্ষেত্রে কিন্তু 60-60 পাওয়া সত্ত্বেও হয়নি। তার ফলে অনেকেই খুব ডিপ্রেসড হয়ে পড়েছো। তবে আমি সত্যি কথা বলছি, 9-10-এর ক্ষেত্রে এই ডিপ্রেশনটা হয়তো থাকবে না, কারণ 9-10-এর সিটটা অনেকটাই। তার ফলে ইন সার্ভিসের পাশাপাশি অনেক ফ্রেশার্সরাও পাবে। তোমরা খুব একটা চিন্তা করো না, ভালো করে পড়াশুনো করো, ডেমোটা রেডি করো ভালো করে, কারণ সুযোগ পাওয়া সত্ত্বেও যখন ডেমো ভালো হবে না বা ইন্টারভিউ ভালো হবে না, তখন কিন্তু আরও তোমাদের মানে কি বলবো যে খুব মনটা খারাপ হয়ে যাবে। কারণ সুযোগ বুঝতেই পারছি না, অনেক বছর পর পর সুযোগ আসছে, সেই সুযোগটা হাতছাড়া করো না। সেই সুযোগটা কিন্তু তোমরা ভালো করে পড়ো, এই সুযোগটা হাতছাড়া করো না এবং ভালো ডেমো দাও। আজকে সমস্ত এক্সপার্টরা আসছেন, ওনারা তোমাকে বা তোমাদেরকে সব বলে দেবেন যে কী কী তোমাদের গাফিলতি, কী কী খুঁত হচ্ছে, বা কোথায় কোথায় তোমাদের রেকটিফাই করতে হবে, কোথায় কোথায় প্রবলেম। ওনারা সবাই খুব বড় বড় এক্সপার্টরা এসছেন এবং ওনাদের এত অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো তোমরা কাজে লাগাও এবং তোমরা একটা ডেমো দাও 3-4 মিনিটের। সেই ডেমোর উপর থেকে ওনারা কোশ্চিন করবেন এবং ওনারা তোমাদেরকে আরও ধরিয়ে দেবেন যে কী কী জায়গায় তোমাদের ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলোকে তোমরা ঠিক করবে। এবং তার পাশাপাশি তারপর হয়তো অন্যান্য জায়গা থেকে ওনারা কোশ্চিন করবেন, কারণ স্কুল সার্ভিস কমিশন মানে তো শুধু সাবজেক্ট ওয়াইজ না, সাবজেক্টের বাইরেও বিভিন্ন জায়গা থেকে কোশ্চিন করেন। তোমাদের এক্সপেক্টার আছে কি না, তোমরা কীরকম পড়াতে পারো, তোমাদের কমিউনিকেশন স্কিলটা কীরকম, সেই সমস্ত বিষয়গুলো ওনারা দেখে নেবেন এবং তোমাদেরকে ওনারা এক্সপার্টাইজ করে হেল্প করবেন। ঠিক আছে? তো আমি আমাদের স্যার শক্তিপদ স্যারকে একটু বলবো তোমাদেরকে যাতে গাইড করে দেয়। ঠিক আছে? সবচেয়ে বড় কথা কি জানো, যখন ইন্টারভিউ দাও উল্টো দিকটায় বসো, তখন কিন্তু মাথাটা প্রথম এমটি লাগে, ফাঁকা মনে হয়। খুব প্রিপারেশান নিয়ে যাও, মনে হয় সবই আমার তৈরি, কিন্তু সামান্য প্রশ্নেও দেখবে তোমার মাথা কাজ করছে না। এটা তোমার একার ক্ষেত্রে সত্য নয়। আমি যদি ইন্টারভিউ দিই, নেওয়ার সময় আমার যে কনফিডেন্স,
ইন্টারভিউ বোর্ডের সামনে কিন্তু আমার তার 5%ও থাকবে না, তাই নিজেকে খাটো ভেবো না, মাথাটা ঠান্ডা রেখে যতটা সম্ভব উত্তর দিতে হয়। তোমরা যারা টিচার ছিলে না তাদের অনেকেরই এমন একটা মার্কস এসেছে যাতে তোমাদের চাকরি হবে কি হবে না এটা একটা বড় কথা। তাহলে যদি নার্ভাস হয়ে যাও তাহলে দিতে যেও না, তার কারণ একটা পোস্টেও তো আমাদের চাকরিতে ইন্টারভিউ দিতে হয়েছে। সরকারি পোস্ট একটা আছে, আমরা প্রায় 35 জন দিয়েছি, তার কোনো তো পসিবিলিটি নেই। হ্যাঁ, প্রবাবিলিটি 0, পসিবিলিটিতে কিছুটা আছে, এরকম তো হয়েছে। তুমি ভাববে সেই একজন তুমি হবে, এরকম ভেবে যাবে, তাহলে একটু কনফিডেন্স পাবে। আর সাধারণত কি করে কিছু ইন্টারভিউ বোর্ডে, পৃথিবীর এমন কেউ নেই এখানে বসে আছি বলতে পারেন যে তোমাকে এই প্রশ্ন করা হবে। কেননা যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা অনেক সময় হুইমিজিক্যালি নিজের মতো করে প্রশ্ন করেন, কোথাও লেখা নেই যে এই প্রশ্ন করতে হবে আর এই প্রশ্ন করা চলবে না। কখন যে কি তাদের খেয়াল হতে পারে আমরা জানি না, এটা একটা মনে রাখবে কিন্তু। আর তোমার তো লিখিত পরীক্ষা টরীক্ষা হয়েছে, ওরা দেখা যাবে নিয়ম হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট করা, কিন্তু আবার দেখা যাবে পড়ানোর উপর প্রশ্ন করবে, এই পড়েছো কিনা দেখবে। এসব নিয়মকানুন কিচ্ছু মানা হয় না, আমি নিজে বারবার থেকে দেখেছি, তাই একটু পড়ে যেতে হবে। যে যতই বলুক না তোমার তো পরীক্ষা হয়ে গেছে, এখন তোমার এই বললো কমিউনিকেশান স্কিল টিল দেখবে, কিন্তু সাবজেক্ট নলেজ হবে, তাই একবার না পড়ে যেও না, এটা একটা। আর বড় উত্তর দেবে না, রচনা লেখার মতো উত্তর শুরু করলে শুনবে না। যতটুকু 1 লাইনে যদি উত্তর করা যায় 1 লাইনেই বলবে, একদম টু দি পয়েন্ট আনসার করতে হবে। যদি না জানো তাহলে বলবে তুমি জানো না, একেবারে নিশ্চিত তুমি জানো না, আন্দাজে আজেবাজে কথা বলবে না। আরেকটি কথা মনে রাখবে, ভাবছো যে অনেক পড়ে গেছো তো, বেশ 5 মিনিট ধরে বলবো, সময় কোথায়, তোমাকে সময় দেবে ওরা, চট জলদি উত্তর করতে হবে। ছোট্ট উত্তর করলে ভুল কম হওয়ার সম্ভাবনা। যারা বিশেষ করে ধর ইংরেজি, তারা যদি অনেক কিছু বলো তাহলে তো ইংরেজি ভাষাটাই ভুল করে বসবে, বিপদ হয়ে যাবে। তার থেকে যত কম বলবে, নিখুঁত বলবে, তত অ্যাপ্রিসিয়েটেড হবে, এটা মনে রাখবে। আরেকটা কথা, এই মক ইন্টারভিউ করবে এরা, তাতে কিছু কিছু তোমার ওই মুহূর্তে ধরা পড়বে যে তুমি জানা জিনিস বলতে পারছো না, জানা কথা বলতে পারছো, তুমি বাড়িতে খুব পড়ে গেছো, ও বাবা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে বললে যদি এরকম জানতাম কিছু করতাম না। তার মানে অতিরিক্ত টেনশন নিয়ে যাওয়া চলবে না। আর ছোট্ট উত্তর করতে হবে। প্রথম যে প্রশ্নটা সাবজেক্ট টবজেক্ট না, সে প্রথমটা ব্যক্তিগত করবে, প্রথম প্রশ্নটা ব্যক্তিগত করবে। হয়তো বলবে তোমার সম্বন্ধে বল, অনেক কথা বলবেন, আমার বাবার নাম এই, আমার মায়ের নাম এই, আমার বাড়ি এখানে, অত বলার দরকার নেই। তুমি একটা কথা সোজা কথা এসে বাংলায় বা ইংরেজিতে বলবে যে আমার নাম এই, আমি এই ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে পরীক্ষা দিয়েছি, যতদিন না চাকরি পাচ্ছি ততদিন বিভিন্নভাবে নিজেকে তৈরি করায় ব্যস্ত ছিলাম, আর অবসর সময় পড়তে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি। আমার বাড়ি ভূতনি দিয়ারা, সেখানে সাধারণত 2টো নদী আছে, কিচ্ছু বলার দরকার নেই, অত সময়ও নেই। নিজেকে ইন্ট্রোডিউস করা মানে তুমি ব্যক্তিটা কেমন তাই বলবে, ছোট্ট করে বলবে যে তুমি লেখাপড়া করো, তাছাড়াও তুমি কী কর। যেই বলবে পড়তে ভালোবাসি, তোমার একজন ধরবে এখন কিছু পড়েছ, পড়তে ভালোবাসি বললে কিন্তু একটা বই অন্তত নাম জেনে যাবে, 2টো কথা বলতে পারবো, যে আমি সব থেকে শেষে কোন বইটা পড়েছ। শেষে মানে কি, তো আক্ষরিক মানে অর্থে নেবে না, তো হয়তো 2 বছর আগে পড়েছো, জানো আর কি, ওইটাই শেষে পড়েছো বলে বলবে, যাতে 1 লাইন অন্তত বলতে পারো ব্যাপারটা। ধরো যেগুলো একেবারে সাধারণ, যেগুলো না জানলে ওই সাবজেক্ট পড়া যায় না, ওইগুলোকে নেগলেক্ট করবে না। তোমার কমন সেন্সটা দেখবে যে তুমি সেই সাবজেক্টটা পড়ানোর যোগ্য কিনা, বেসিক আইডিয়া আছে কিনা,
তারপর সাবজেক্ট হয়ে গেল, পড়াতে জানো কি না, ডেমনস্ট্রেশন লেসন আছে, তবু জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো ইতিহাস তো তুমি যে পড়াবে, ইতিহাস ছেলে মেয়েরা পড়তে চায় না, তো তুমি তো নিজে পড়েছো, টিচার হতে যাচ্ছ, কেন পড়তে চায় না বলো? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হবে। হ্যাঁ, প্রথম কথা কি জানো, ইতিহাস বইগুলো লেখা হয়েছে এমন যে বাচ্চারা পড়ে আনন্দ পায় না। এটা কিন্তু একটা বড় কারণ, ওদের মনে হয় ইতিহাস মানে মুখস্থ করার ব্যাপার। ইতিহাস যে একটা মানুষের বোধ জাগাতে পারে সেভাবে বই লেখা আমাদের দেশে হয় না। একটা কারণ জেনে যাবে, যে কোনো একটা কারণ জেনে যাবে, সুন্দর করে বলতে পারবে। তারপর একটা কী করবে, আচ্ছা তুমি তো মাস্টারমশাই হবে, বলো তো একটা টিচার হতে গেলে সব থেকে ভালো কোয়ালিটি, যে কোনো একজন দাঁড়িয়ে বলো তো এক্ষুনি এই মুহূর্তে বলো তো একজন যে একটা টিচারের বেস্ট কোয়ালিটি কি, যে কোনো সাহস করে একজন বল একটা টিচারের বেস্ট কোয়ালিটি বল। একজন টিচারকে প্রথমত তার বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং বাচ্চাদের কাছে বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তারা বাস্তব জীবনের সাথে মিল পায়, তাহলে তাদের কাছে বিষয়টা আরও ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, মানে সোজা কথা বাচ্চাদের কাছে যেন ইন্টারেস্টিং হয়, ওটা মূল কথাটা হচ্ছে যে সাবজেক্টকে ইন্টারেস্টিং করতে হবে, এটা মূল কথা। আরেকজন বললো টিচারকে কিন্তু শুনতে অভ্যেস করতে হবে। ইন্টারেস্টিং কথা, তখন বলবে কেন 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 বলে জানেন তো ছাত্ররা কি বলতে চায়, কতটা বুঝেছে আমরা অনেক সময় সেটা জানতে চাই না, আমরা বলায় ব্যস্ত থেকে মনে করি বললে ওরা শিখে যাবে। এরকম একটা ইন্টেলিজেন্ট উত্তর দিতে হবে। হি শুড বি এ গুড লিসনার, পেশেন্ট লিসনার, এরকম একটা ছোট্ট এমন উত্তর দেবে, বেশি ইন্টেলিজেন্ট উত্তর হবে, বেশি বড় করে কিচ্ছু বলতে লাগবে না। তাহলে এইরকম যে একটা প্রশ্ন হবে, তোমার শিক্ষকের গুণাবলী সম্বন্ধে তুমি সচেতন কিনা। দ্বিতীয়, তোমার কি কোনো পড়ানোর অভিজ্ঞতা আছে না, এরকম একটা তোমাকে প্রশ্ন করে, যদি থাকে বলবে কোথায় আছে, না আমি প্রাইভেট টিউশনের অভিজ্ঞতা আছে, ওটা পরে বলবে যদি উপায় না থাকে। যদি কোথাও একটা প্রাইভেট স্কুল টুলে করো সেটা বলবে যে আমি বেশ কিছুদিন কাজ নেই, তাই অত্যন্ত সাধারণ বেতনে আমি এখানে কাজ করেছি। কোন ক্লাস পড়াতে, না আমি ক্লাস 3-4 পড়াতাম। ওইখানে তোমাকে একটা লেসন জিজ্ঞেস করবে যে কী পড়িয়েছো তুমি, একটা যে কোনো চ্যাপ্টার ভেবে যাবে যে কিচ্ছু মনে নেই, চুপ করে বসে আছো, এরকম যেন না হয়। যেটা বলবে ওটাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে, ওটা উদাহরণ দিয়ে বলতে হবে সত্যি সত্যি তুমি পড়িয়েছো, এটা যেন হয়। অর্থাৎ কোনো কথা এমনি বলবে না উদাহরণ যেটা দিতে পারবে না। তাহলে টিচারের কোয়ালিটি হলো, বিষয় হলো, তোমার নিজের একটা নিজেকে উপস্থাপনা করার কতটা ক্ষমতা আছে, এটা হলো ডেমনস্ট্রেশন লেসন, যেটা এরা সব বলবে চলবে। কি দেখে জানো, কতক্ষণ দিবে, তুমি তো মনে করছো বোধহয় গোটা ক্লাসটা শুনবে, না 3-4 মিনিট হয়ে গেল। যতই বলো এই 10 মিনিট 15 মিনিট পারবে না অতক্ষণ। কি দেখবে, দেখবে তুমি ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনটা করতে জানো কিনা, খালি বক্তৃতা নয়, প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা দিতে পারো কিনা, এবং যখন যেটা বোর্ডে লিখে দেওয়ার দরকার 1 সেকেন্ডে লিখতে পারো কিনা। এই শাহজাহানের পিতার নাম ছিল এই, অত সময় কোথায় লিখে উচিত নয়। বাবার নামটা জানানো দরকার, শুধু নামটা লিখবে, মানে যেটা না লিখলে নয়। তাহলে কি দেবে, প্রশ্ন করতে পারো কীরকম, ছাত্রকে ইনভলভ করতে পারো কীরকম, বোর্ড ওয়ার্ক করতে পারো কিনা, আর ওদের কোনো প্রশ্ন যেটা ওদের মনে জাগে তাতে কত সহজে উত্তর দিতে পারো। এরকম 2-3টে কোয়ালিটি দেখে। তোমার বক্তৃতা শোনে না, আর বক্তৃতা দেওয়াটা অন্যায়। এখন স্কুলে ওসব লেকচার মেথডটা তো চলে না, সব আধুনিক যুগে তুলে দিয়েছে। ওদের মুখ থেকে যে বার করতে পারবে ভুল বলছে আর তুমি সঙ্গে সঙ্গে রেগে গেলে, ওই ভুলটাকে ভুলের উপর ভিত্তি করে ঠিক করতে হবে। কেন ভুল করছে তুমি কিন্তু বুঝে যাবে। তোমার এটা বলার কারণ হলো বলবে। আর কেউ কিছু বলবে নাকি? যদি না বলে তুমি বলবে, সময় নেই, 5 জনকে জিজ্ঞেস করার সময় নেই। তোমার এই যে কটা 3-4টে কোয়ালিটি,
এটা দেখিয়ে দিতে হবে 5 মিনিটে, এটা কিন্তু মনে রাখবে। আর ঢোক গিলছো, নার্ভাস হয়ে যাচ্ছ, না, সচেতন হয়ে থাকবে, বাড়িতে প্র্যাকটিস করে নেবে, নার্ভাসনেসটা যেন ধরা না পড়ে। হবেই নার্ভাস, কিন্তু ধরা পড়বে না। হ্যাঁ, এইটা চেষ্টা করবে। বাচ্চারা পড়ছে তো, তোমার ভয়ের কি আছে? কে তোমাকে নম্বর দিচ্ছে সেটা তো বড় কথা না, ওই শিশুদেরকে তুমি ইমপ্রেস করতে পারছো কিনা। এবার সবাই বলবেন টলবেন, শোনো, আমার যেটা মনে হয়, প্রচুর পড়ে টড়ে গিয়ে নার্ভাস হয়ে গিয়ে ওখানে গিয়ে কিচ্ছু মনে করতে না পারাটা কোনো ক্রেডিট নয়। মূল ব্যাপারগুলো জানো কিনা দেখবে, শান্তভাবে ঢুকবে, প্রশ্নটা মন দিয়ে শুনবে, না শুনে উত্তর দিতে আরম্ভ করে দেবে। দরকার হলে 1 সেকেন্ড ভেবে নেবে, 2-3 সেকেন্ড, তারপরে শুরুটা করবে বোকার মতো নয়। হ্যাঁ স্যার, ব্যাপারটা হলো 3বার, ব্যাপারটা হলো করতে দেওয়া, কেন ভেবে বলো। হ্যাঁ, তখন দেখবে প্রচণ্ড একটা ভুল হচ্ছে তা নয়, অন্তত একটু বিষয়ের সঙ্গে যোগ থাকবে। আর ইন্টারভিউ দেওয়া একটা টেকনিক আছে, সেটা হলো যেটুকু জানো তার বাইরে আন্দাজে কিছু বলো, ওটা ভুল হবে। আমি ইমপ্রেস করতে চাই বলে 2টো এক্সট্রা কথা বলে দিলাম, প্রশ্ন করলো এক, আর তুমি আরও কিছু বলে দিলে হবে না। আমি বললাম টিচারের 1টি সেরা কোয়ালিটি বল, তুমি 3টে বলতে আরম্ভ করে দিলে, তার তুমি প্রশ্নটা ভালো করে শোনো। এমন একজন মোগল সম্রাটের নাম বলো যিনি ধর্মের ব্যাপারে সব থেকে বেশি ঔদার্য দেখিয়েছিলেন, তুমি 3 জনের নাম বলে দিলে। এরকম একজন বলেছি, তুমি একজনের নাম বলো। বলে এইবার একটা উদাহরণ দাও তো, কেন তাকে বলছেন তিনি সব থেকে উদার চেতা। হ্যাঁ, ওই উদাহরণটি জেনে দিতে হবে যে তিনি এই কথা বলেছিলেন বলে আমরা বলছি, বা এই নীতিটা প্রবর্তন করেছিলেন। সুতরাং উত্তরটা হবে একটা করে বাক্য, উত্তরটাকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য তোমার যুক্তিটা রেডি থাকবে, তাহলে দেখবে কিচ্ছু ভয়ের কারণ নেই। তারপরেও চাকরি হবে কিনা সন্দেহ, কিন্তু হবে কি হবে না এটা যদি ভাবতে আরম্ভ করো, তোমার চাকরি হবে না। আরে 30টা পোস্ট 2 জন নেবে, 28 জন তো বাতিল হবে। নর্মাল নিয়ম, প্রবাবিলিটি নিয়ম বলছে তোমার হবে না, তার আগে থেকে ভাবলে হয়, কিন্তু 2 জনের তো হবে। তুমি কেন সেই 2 জনের মধ্যে একজন হবে না, এইটা ভাবতে হবে। আর বাকি তোমরা এদের সাথে শোনো। বেসিক্যালি আমাকে শুরু করতে বলেছিল, আমার একটা কাজ চিরকাল আমি যেটা করেছি সেটা হচ্ছে, ভয় যাদের আছে তাদের জন্য ইন্টারভিউ নয়। ভয়কে যারা জয় করতে পারে, কম জানা ছেলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে, তারাই ইন্টারভিউটা পারে, জ্ঞানীরা পারে না। ইন্টারভিউ করে জ্ঞানীদের জন্য চাকরি নেই। অনেক জানা লোকেরা ওখানে গিয়ে ঘাবড়ে যায়, অনেক কথা বলতে চায়, তারা চাকরি পায় না। সুতরাং জানো কম, সঠিক জানো, তার পেছনের যুক্তিটা জানো, ছোট্ট করে উত্তর দাও, একটা বাক্যে উত্তর দাও। আবার যদি ইলাবোরেট করতে বলেন, আবার সংযোজন করো, নিজে বক্তৃতা মেরো না উত্তরে। কথা বলে শেষ করি। শুভ সকাল। আসন্ন পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যখন ইন্টারভিউ বোর্ডে আপনারা যাবেন, তখন যে জিনিসটা সঙ্গে করে নিয়ে যাবেন সেটা অবশ্যই আত্মবিশ্বাস। সে আত্মবিশ্বাসের 80% আসে বিষয়ের সঙ্গে আপনার যে সম্পর্ক, আপনি বিষয়টা কতটা জানেন তার উপরে। কাজেই আপনার যা বিষয় সেটা অত্যন্ত ভালো করে অনুধাবন করে যাবেন, এটা তো আছেই। আর আত্মবিশ্বাসের আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ধৈর্য। একজন শিক্ষকের অন্যতম প্রধান গুণ হলো ধৈর্য। আপনারা বোধহয় নিজেরাও সেটা জানেন, অনেকেই স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে, টিউশনের অভিজ্ঞতা আছে। সেই ধৈর্যর সঙ্গে যেটা আর একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে সহমর্মিতা, এমপ্যাথি।
স্টুডেন্ট এমপ্যাথি টুয়ার্ডস স্টুডেন্টস, মানে সিম্প্যাথি নয়, অনেক ওপর থেকে ছাত্রছাত্রীকে দেখার অভ্যেস নয়, কিন্তু তার সমতলে নেমে গিয়ে সেটা যাতে আপনি তার সহমর্মী হয়ে উঠতে পারেন। ইন্টারভিউ বোর্ডে কিন্তু সেটাও বোঝা যায় আপনার ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে, যেখানে অনেক সময় এই যে টেনশনজনিত যা কথা, যা ইতিমধ্যেই স্যার বলেছেন, জাহিলদা বলেছেন, সেটা থাকার ফলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে অতিরিক্ত টেনশনে আমি ভীষণ বিনয়ী হয়ে গেলাম, এত বিনয়ী হয়ে গেলাম যে আমার আত্মবিশ্বাসটাই আর যারা টেবিলের ওপারে আছেন তাদের কাছে ধরা পড়লো না। আর একটা হয় অ্যারোগ্যান্স, একটু বেশি উদ্ধত হয়ে গেলাম। দুটোর একটাও কাম্য না। আপনাকে উদ্ধতও হতে হবে না, আপনাকে অতি বিনয়ীও হতে হবে না। খুব স্বাভাবিকভাবে আপনার যে প্লেন অ্যান্ড সিম্পল সেলফটা আছে সেইটা যেন ইন্টারভিউ বোর্ডে থাকে, আপনার ডেমনস্ট্রেশনে থাকে, এবং ডেমনস্ট্রেশনে আপনি সমস্ত স্টুডেন্টকে, ওইখানেই তো ক্লাসটা আপনি নিচ্ছেন যারা রয়েছেন তাদের ছাত্র ভেবে, কাজেই সেইখানে তাদের যে সম্পূর্ণ আপনি ইনভলভ করে নিচ্ছেন, জড়িয়ে নিচ্ছেন আপনার পড়ানোর সঙ্গে, সেইটার মধ্যে দিয়েই আপনার প্রত্যয়, আপনার আত্মবিশ্বাস, আপনার সহমর্মিতা এবং আপনার ধৈর্য। কারণ সবাই তো প্রথম সারির ছাত্র নয়, ছাত্রছাত্রী নয় আপনার ক্লাসে, একদম ব্যাকবেঞ্চার্স যারা তারাও রয়েছে। ওই 2-3 মিনিটের মধ্যেই আপনি অন্তত সেই পরিচয়টুকু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিসের ফলে চলে আসে, আপনাকে একটু অভ্যেস করতে হবে। এটার জন্যে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনার যেমন কথা বলার যে ধরন সেটা খুব গুরুত্বপূর্ণ। একজন শিক্ষককে সুন্দর করে কথা বলতে হয় ক্লাসে গিয়ে, কারণ আপনার প্রতিটি জিনিস আপনার ছাত্রছাত্রী অনুকরণ করবে। সবসময় সচেতনভাবে অনুকরণ করবে না, অসচেতনভাবেও শিক্ষকের কথাগুলো ওদের মাথায় ঢুকে যায়, তাদের বাচনভঙ্গি ঢুকে যায়, ঠিক তেমনিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ঢুকে যায়। কাজেই সেই বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও আপনাকে সচেতন থাকতে হবে। আপনি বেড়াতে গিয়ে বা বন্ধুদের সঙ্গে যেভাবে দাঁড়ান, আপনি ক্লাসে সেভাবে দাঁড়াবেন না। আপনার মুভমেন্ট কীরকম হবে ওই ডেমনস্ট্রেশনের সময়, সেটার মধ্যে যেন সংযম থাকে। কারণ শিক্ষকের প্রতি সারা ক্লাস যেমন খুব মন দিয়ে তাকিয়ে থাকে। যে ছেলেটা দুষ্টুমি করছে পেছনে বসে, তারও কিন্তু নজর আছে যে শিক্ষক তার হাঁটা চলা কেমন, তার বাচনভঙ্গি কেমন, সেটা দেখে শুনেই সে দুষ্টুমিটা করে। কাজেই সেই সম্পর্কে সচেতন হবেন। বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নিয়ে নতুন কিছু আমার বলার নেই, আপনারা সবাই সেটা সম্পর্কে অবগত। যেটা বলবো যে আপনার ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে যেন আপনার ধৈর্য, আপনার বাক সংযম, অর্থাৎ বেশি বলবেন না, সেটা বারবার করেই বলা হচ্ছে, টু দ্য পয়েন্ট আনসার, একদম যেটা জানতে চেয়েছেন সেটা আপনি বললেন, আর যেটা জানেন না সেটা সবিনয়ে বলবেন যে আমি জানি না। আন্দাজে ঢিল ছোড়ার কোনো দরকার নেই, এটাও বোধহয় বারবার বলে দেওয়াই দরকার। এবং সেই বলার মধ্যেও আপনার যে রিফিউজ করা আমি জানি না, সেটার মধ্যে যেন বিনয় থাকে, অ্যারোগ্যান্স যেন না থাকে। অনেক সময় পরীক্ষার্থী অতিরিক্ত টেনশনে অ্যারোগ্যান্ট হয়ে যান, সেই ঔদ্ধত্যটা যেন না থাকে। আর ওই যে আত্মবিশ্বাস আর ধৈর্য দুটো মিলে একজন প্রকৃত শিক্ষক তৈরি হন। সেই সহমর্মিতা, সেই ছাত্রছাত্রীদের প্রতি আপনার যে টেন্ডারনেস, আপনার যে একটা কোমল অথচ বলিষ্ঠ নজরদারি ক্লাসের ওপর, সেইটা যেন ওই 2-3 মিনিটের ডেমনস্ট্রেশনে উঠে আসে। ইনভলভমেন্টটা করে নেবেন। প্রথম বেঞ্চের ছাত্র, শেষ বেঞ্চের ছাত্র, ওই 2-3 মিনিটের মধ্যে সবাইকে ইনভলভ করে নেওয়ার যে ক্ষমতা, সেইটা প্রদর্শন করার চেষ্টা করবেন। বাকি সব কিছু বলা হয়ে গেছে। আবার আপনাদের আসন্ন পরীক্ষার জন্যে শুভেচ্ছা। ধন্যবাদ। আজকে এখানে তো অনেকেই আছো বিভিন্ন সাবজেক্টের, আর আমি হলাম ম্যাথমেটিক্সের। তো ইন্টারভিউ বোর্ডে ফেস করার আগে সবাই টেনশনে ভোগে, এটাই একটা খুব সমস্যা হয়ে যায়। টেনশন করার কোনো দরকার নেই।
যখনই ঢুকবে, আমরা তো ইন্টারভিউ নিই, ছেলেটার যাতে টেনশনটাকে ভেঙে দেওয়া যায় তার চেষ্টা প্রথমে করি আমরা। আসলে বসো, কি নাম তোমার, কোথার থেকে এসছো, এইসব জিজ্ঞাসা করি, যাতে সে ভুলে যায় যে কি করতে এসছে ও। তারপর যখন ফ্রি হয়ে যায় সাধারণত তখনই আস্তে আস্তে ছোট ছোট থেকে প্রশ্নগুলো করা হয়। তো নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, টেনশনের কোনো দরকার নেই যে ইন্টারভিউ দিতে যাচ্ছি। টেনশন বাইরে করলেও যখন দরজা খুলে ভিতরে ঢুকবে তখন তোমার টেনশনের কথা মনেই থাকবে না। এটা আমি নিজেও ইন্টারভিউ দিয়ে দেখেছি, বাইরে যত টেনশন কি, একজন ছেলে ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, সে তার মুখ চুখ দেখেই তো ভয় লেগে যায়, এমন কথা বলছে, ও বাবা কী যে কথা বলছে বুঝতেই পারছি না, সে বুঝতেই পারছে না, সে এমন টেনশনে ভুগছিল যে সে কথা বুঝতেই পারছে না। তো এরকম দেখলাম যে 3 জনে বেরিয়ে আসলো, সবার ওই একই অবস্থা। কি হলো বলে, কি প্রশ্ন করেছেন বুঝতেই পারছি না। আমি ম্যাথামেটিক্সের কথা বলছি, বুঝতেই পারছে না, এমন কি প্রশ্ন করছে রে বাবা। আমরা এমএসসি বিএসসি সব পড়াশোনা করে আসলাম, কি এমন প্রশ্ন করে যে বোঝাই যাচ্ছে না। প্রশ্নটা বোঝা যাবে, আসলে টেনশনের জন্য, নার্ভাসনেসের জন্য প্রশ্নটা বুঝতে পারে না। আমি যখন ভিতরে ঢুকলাম তো সেই প্রশ্নগুলোই হয়তো আমাকে করেছে কি অন্য করেছে, কিন্তু আমি তো সবই বুঝতে পারলাম। তো প্রশ্ন বোঝা যায়, টেনশন করবে না, ফ্রি হওয়ার চেষ্টা করবে, যেটুকু জানো সেইটুকু উত্তর দিবে, ভুল উত্তর দিও না, একটু চিন্তা করে নিবে, তারপর উত্তরটা কথা বলবে। শর্টকাট অ্যান্সার দিলেই ভালো হয়, বেশি বললে বেশি ভুল হয়। খাতাতে লিখতে গেলেও যদি বেশি লেখে কেউ না, তাহলে বেশি ভুল হয়, যতই কম লিখবে ততই ভুল হয়। এসপি সাহেব আসল কথাগুলো বলে গেলেন, আমাদের জন্য কিছু বাকি রাখেননি। তো আমি বলছি যে ইন্টারভিউটা দিতে যখন যাবে তখন ফ্রি হয়ে যাবে, যে তখন মনে করবে যে আমি অনেক জানি, কি এমন প্রশ্ন করবে যে আমি পারবো না, সবই পারবো। আমি আর বেশি কিছু বলবো না, অনেকে আছেন বলবেন, শেষ করছি। সমস্ত শোনার পরেও যদি কোনো প্রশ্ন থাকে, যেমন আমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার ঘরে ঢোকার আগে, ইন্টারভিউ রুমে ঢোকার আগে কিভাবে ঢুকবো, কি বলে মে আই কাম ইন স্যার, ম্যাডাম, বা চেয়ারে বসতে গেলে আমি মে আই বি অ্যালাউড টু সিট, বা কী করবো, কি বলবো, বা নানান ধরনের যদি এরকম ধরনের কোনো সিচুয়েশনাল যদি কোয়েশ্চেন হয়ে থাকে, সাইকোলজিক্যাল যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে হয়ে থাকে, তাহলে তোমরা করতে পারো। গুড মর্নিং স্যার এবং ম্যাডামদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে যে ডেমনস্ট্রেশনে কি আমরা আমাদের ব্যক্তিগত কোনো ইনস্ট্রুমেন্ট, কিটস এগুলো নিয়ে যেতে পারবো? মে বি অ্যালাউড? না, অ্যালাউড নয়, ঠিক আছে। থ্যাংক ইউ। ওখানে ধরো তোমার একটা ইন্টারঅ্যাক্টিভ বোর্ড বা একটা ব্ল্যাকবোর্ডই দেওয়া থাকবে। সেই ব্ল্যাকবোর্ডেই ধরো তুমি ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তোমাকে চক এবং ডাস্টারই দেওয়া হবে। পোশাক পরিচ্ছদের ব্যাপারে অনেকেই মানে লুকিংয়ের ক্ষেত্রে বলতে হয় যে কাউকে জিন্স প্যান্টে দেখতে ভালো মানায়, কাউকে আবার সিম্পল কি কটন প্যান্টে ভালো মনে হয়। সেক্ষেত্রে মানে ফর্ম্যাল যদি জিন্স প্যান্ট হয় ওটা কি মানে অ্যালাউড? মানে তুমি ড্রেস কোডের ব্যাপারে জানতে চাইছো, ইন্টারভিউ বোর্ডে কি ড্রেস কোড হওয়া উচিত? হ্যাঁ, পোশাক যতটা পারা যায় সিম্পল ফর্মাল। ইটস বেটার টু অ্যাভয়েড জিন্স, ছাপা ছাপা শার্ট, জামা কাপড়, সাদা শার্ট এবং ফর্মাল প্যান্ট, ফর্মাল ট্রাউজার, এটাই হওয়া উচিত ইন্টারভিউয়ের পোশাক। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, বলছি এই নার্ভাসনেস যেটা আছে, এই নার্ভাসনেসটা কমানোর জন্য এই কদিনে আমরা এমন কি করতে পারি যাতে করে আমাদের এই নার্ভাসনেসটা কম হয়? খুব কঠিন। একটা কথা বলি, আপনার বিষয় কি? ম্যাথ। ম্যাথমেটিক্স। নার্ভাসনেস কাটানোর সবথেকে বড় উপায় হচ্ছে অনুশীলন করা। আপনাকে অভ্যেস করতে হবে। এখন তো খুব সামান্য দিন বাকি। আপনি আপনার যদি কোনো ছাত্রছাত্রী থাকে বা কোনো পরিচিত কেউ থাকেন যাকে আপনার সঙ্গে আপনি বিষয় নিয়ে কথা বলতে পারবেন, ছোট ছোট প্রশ্নোত্তরের মাধ্যমে সেটা করার চেষ্টা করুন এবং শুনুন।
আমি একটুখানি বলি। আচ্ছা, ওর প্রশ্নটা ঠিক আমারও, কারণ আমিও বেসিক্যালি খুব নার্ভাস। দুটো ছোট্ট জিনিস আমার বাবা শিখিয়েছিলেন, সেটা যদি তোমাদের কাজে লাগে, মানে আমার জীবন অন্তত কাজে লেগেছে। এক হচ্ছে যখন প্রশ্ন করে তখন সেই প্রশ্নটা মাথায় সেট হতে একটু সময় লাগে, তো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করতে গেলে আমাদের ভুল হয়ে যায়, ভাবি বোধহয় আমি জানি না, একটু সময় দিতে হবে। আমার বাবা বলতেন 10 গুনবে, 10 গুণে একটু সময় নেবে, নিয়ে তারপরে উত্তরটাকে সাজিয়ে নেবে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা অনুশীলন করবো বাড়িতে, তখন আমি নিজেকেই প্রশ্ন করব যে এই প্রশ্নটা যদি আমাকে ছাত্র বা যিনি ইন্টারভিউ বোর্ডে আছেন তিনি যদি করেন, আমি কি উত্তর দেব। নিজেকেই প্রশ্ন করে নিজেই উত্তরটা সাজিয়ে নেবে। এই দুটো প্রসেস আমার জীবনে অন্তত খুব কাজে লেগেছে, কারণ আমি খুবই ভীতু মানুষ। এখনও পর্যন্ত কোথাও বলতে গেলে আমি ভাবি যে কি বলবো, বলে উঠতে পারবো কি না, সারাদিন টেনশন হয়। স্যার যে বলেছেন ভীতু মানুষদের জন্য চাকরি নয়, আমি অন্তত স্যারের এই কথাটা একমত হতে পারলাম না। অনেক ভীতু মানুষ আছে যারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেই সময়ের জন্য একটা শক্তি অর্জন করে নেয়, এবং শক্তি অর্জন করাটাই আমাদের এতদিনের অনুশীলনের পরীক্ষা, চরম পরীক্ষা। এটা করতে পারলে মনে হয় নার্ভাসনেসটা খানিকটা কাটলেও কাটতে পারে। কাটবেই এমন কথা তো বলা যায় না, কার বেসিক কীরকম হয়ে আছে, কিন্তু কাটলেও কাটতে পারে, অন্তত আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে। গুড মর্নিং স্যার অ্যান্ড ম্যাম। ম্যাম, আপনি একটা কথা বললেন যে সবাইকে নিয়ে একটা ইন্টারেক্টিভ ক্লাস করানোর জন্য, মানে ফ্রন্ট বেঞ্চার্স ব্যাক বেঞ্চার্স সবাই যেন ইন্টারাকশন করে, সেটার কি কোনো টেকনিক আপনি একটু মানে বললে ভালো হয় ম্যাম? আপনি যখন ডেমনস্ট্রেশন দিচ্ছেন তখন বুঝতে পেরেছো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এটা যেমন প্রথম বেঞ্চের ছেলেটিকে জিজ্ঞেস করবেন, একদম শেষ বেঞ্চের ছেলেটিকেও জিজ্ঞেস করবেন বুঝতে পেরেছো কি না। ওই 2-3 মিনিটে তো তার বেশি কিছু করা সম্ভব নয়, কিন্তু আপনার চোখটা যে শেষ সারির প্রতিও আছে সেটা যেন বোঝা যায় যে তুমি বুঝতে পেরেছো, একদম শেষে যে বসে আছো, এইটুকু অন্তত উঠে আসা দরকার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে যে ডেমোতে আমরা যখন ফার্স্টে গিয়ে শ্রেণী, বিষয়, আজকের পাঠ, তারপর সাবজেক্ট এসব লিখি, তো অনেকটাই টাইম যায়, তাহলে আমরা কোনটাকে অ্যাভয়েড করলে টাইমটা সেভ করতে পারবো? সবই লিখতে হবে? এটা আমার ঠিক আছে, থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার ম্যাম। বলছি ডেমো ক্লাসগুলোতে যেটা নর্মাল টিচিং মেথড হয়, মানে যেভাবে বুঝিয়ে ক্লাস করা হয়, সেভাবে করতে গেলে 5 মিনিটের মধ্যে কিন্তু কিছুই সেভাবে করানো সম্ভব না। আর যদি আমি সাবজেক্টটাকে মোটামুটি একটুখানি অংশ কভার করতে চাই, তাহলে কিন্তু মানে যেটা ক্লাসরুম টিচিং বা হোল ক্লাস টিচিং সেটা সম্ভব হয় না। এটাকে কিভাবে একটু ব্যালেন্স করা যেতে পারে যদি বলেন ভালো হয়। আগে ওই মেয়েটার সম্বন্ধে উত্তর দিই। বলছে আজকের পাঠ এরকম লিখবে না, 6টা লিখলে, ক্লাস 6 লিখবে না, বিষয় টিষয় লিখবে না, আজকের পাঠ মোটেই লিখবে না। ওই যেটা পড়ানোর, ফিজিক্সে পড়াচ্ছ কণা, আজকের পাঠ কণা, কণা কথাটা লিখে আন্ডারলাইন করবে, ওতেই সব ইমপ্লয়েড, সময় বেঁচে যাবে। এই যে বিএড টিএডে করে না আজকের পাঠটা, এগুলো খুব হাস্যকর। সব পুরানো বুড়ো মাস্টার, তারা ওইগুলো শিখেছে, ওইগুলো বারবার করাচ্ছে। পৃথিবীর লোকেরা টন্ট করে এটাকে, যেটি কোথাকার নিয়ম। তুমি যেটা পড়াবে ওইটাই লিখে দেবে বোর্ডে, তাতে বোঝা গেল এটাই আজকে সাবজেক্ট। এটা তোমার উত্তর। আর তোমার উত্তর হচ্ছে যে এইটুকু সময়ে কেমন করে পড়ো। আর গোটা বিষয় তুমি ধরবে কেন? সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, বিশেষ করে ছেলেদের অসুবিধে হয় তুমি জানো, এবং ওইটা না হলে ওরা কিচ্ছু বুঝবে না, তো ওইটাই কনসেন্ট্রেট করবে। আমাকে যখন কেউ বক্তৃতা দিতে ডাকে, আমি বলি কতক্ষণ সময় আমার, না আপনার স্যার 40 মিনিট বলবেন, আমি সেরকম একটা ভাবি। একই বক্তৃতা স্যার আপনি 5 মিনিট বলবেন, তখন আমি 6টা আন্ডারলাইন করি লাল কালি দিয়ে, এই 6টা কথা বলবো, বাকি সব আউট। এই 6টা ওর মধ্যে আছে। তুমি কনসেন্ট্রেট করবে 3 মিনিট সময়ের উপর কনসেন্ট্রেট করবে, ওইসব দাঁড়ানো লেখা সমস্ত বাদ দিয়ে 3 মিনিটে তুমি বলে দেবে মূল কথাটা কি। একটা উদাহরণ দিচ্ছি, তোমাকে বললো পাস্ট টেন্স পড়াও, স্কুল তো অনেক বাঘা লোক থাকবে, বলে যে ছেলেদের ক্লাস 7-এ পাস্ট টেন্স পড়ো, অথবা আর একটু বড় বলে দিল টেন্স পড়ো। আরে বাপরে, টেন্স কয় প্রকার দিয়ে শুরু করলে, 3টে বাক্য ওড়ে লিখে দাও, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর ফিউচার বলে কোন টেন্স নেই, তবু লিখলে। কেন বলতে ফিউচার বলে টেন্স নেই? উইলটা প্রেজেন্ট টেন্স। হি ইজ কামিং অন ফ্রাইডে, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হাঁটতে হাঁটতে আসছে।
হ্যাঁ, সুতরাং ওর গণ্ডগোল আছে। তবু ওরা যাতে জিজ্ঞেস করে তুমি 3টে বাক্য লিখবে, লিখে বলবে দেখো, জাস্ট সি, হি রিডস দ্য বুক, হি রিডস টুডে, he will read tomorrow, he read yesterday. That suggests, that tells you he reads. বুঝলে, তুমি পড়ো, গতকালও পড়েছো, আজও পড়ো, সব সময় পড়ো, ওইটাকে তোমার প্রেজেন্ট টেন্স বল। আর এখন ওটা সত্য, তাই প্রেজেন্ট টেন্স। বলে বাংলায় বলবো কি? বলবে কেন? যত সোজা করবে, ওই মাথার উপর দিয়ে তুমি ইংরেজি কত কায়দায় বলো, তুমি তো আগে বলেছো, তুমি যে ইংরেজি বলতে পারো তুমি বলেছো তো, কিন্তু সাধারণ ছেলের জন্য যে প্রয়োজন মাঝে মাঝে বাংলা বলা, সেই দরদটুকু তোমার আছে, অনুরাধার ভাষা এমপ্যাথি আছে, ইউ ক্যান পুট ইয়োর সেলফ ইন হিজ শুজ। ওই জুতোটা পরো টু আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য শু পিঞ্চেস, কোথায় জুতোটা ফোসকা পড়ে, তাই তুমি বাংলাটা বললে। তার মানে তুমি দরদি টিচার। এই 3টে বাক্য, 3টে সেন্টেন্স। যদি বলে পাস্ট টেন্স পড়া, তখন শুধু পাস্ট টেন্স লিখবে না, তখন প্রেজেন্ট আর পাস্ট লিখ, দুটোর মধ্যে তফাৎ জিজ্ঞেস করো। বলে আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়াও তো, 2টো বাক্য লিখবে। হি হ্যাজ কাম টু মালদা, আরেকটা লিখবে হি কেম টু মালদা, আরেকটা বাক্য লিখবে হি কেম টু মালদা 3 minutes ago। দিয়ে বলবে এর বাক্যের 3টের মধ্যে একটা ভুল আছে। দেখবে বাচ্চাগুলো বলবে হি কেম টু মালদা 3 minutes ago হবে না, মাত্র 3 মিনিট আগে তো, ওটা হি হ্যাজ কাম হবে। ওইখানে তুমি কায়দাটা মারবে। বলছে টাইমটা বললেই পাস্ট টেন্স হয়, টাইম না বললে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। সৌরভ গাঙ্গুলি হ্যাজ কাম টু মালদা, তুমি তো জানো না গেছে না কি এসে চলেছে, এটা জানো, ওটা হ্যাজ কাম চলবে। কিন্তু 1 মিনিট আগে এসে বলবে হি, সৌরভ গাঙ্গুলি কেম টু মালদা এ মিনিট এগো। এই যে কায়দাটা মেরে দিলে তোমার 3 মিনিট হয়ে যায়। তুমি টেন্স 3 প্রকার, তাহাদের বৈশিষ্ট্য বলে বক্তৃতা মারতে আরম্ভ করলে তো জীবনে শেষ হয় না 5 মিনিটে। বাড়িতে ভাবো যে এই বিষয় আমি এই কায়দায় পড়াবো, আমি আই উইল গো ইনটু দ্য হার্ট অফ দ্য ম্যাটার, ভেতরে চলে যাব, ইন্টারেস্টিং করে দেবো, কতটা সোজা করা যায় করব, যত সোজা তত ভালো। কেন? ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়াম স্কুলের টিচার হতে যাচ্ছ, স্কুলে যে আসে এটা বাপের ভাগ্য ভালো, ওখানে কায়দা মারা যাবে না, ওখানে তোমাকে দেখাতে হবে তুমি কত দরদি। যে কোনো টিচার জানে, অনুরাধাদের একটু অসুবিধা হয়, অনেকদিন স্কুলের সঙ্গে যোগ নেই, যার জন্য ওরা একটু কায়দাটা চাইবে, কিন্তু তাহলে সে কায়দাটা দেখাবে, শুরুতে দেখাবে 2টো বাক্য সুন্দর করে ইংরেজি সঠিক উচ্চারণে বলবে, ও মাই ডিয়ার ইউ আর অল ভেরি মাচ হ্যাপি, লুক হ্যাপি টুডে, এরকম একটা বলে দেবে, ওতে তোমার বুঝে নেবে, ইংরেজি বলতে পারো। তারপরে দরকার হলে বাংলা বলো, বুঝিয়ে দাও ওই 3 মিনিটে মূল ব্যাপারটা। খবরদার ভয় পাবে না, যে যত সোজা করবে সেই ভালো টিচার, যে যত পাণ্ডিত্য দেখাবে সে টিচার ভালো না, সে স্টুডেন্ট ভালো রেজাল্টের জন্য। এটা মনে রাখো, টিচার ওদের লেভেলে, ওই যে কথা বলছিল, ওদের লেভেলে নামতে হবে। একটা ভালো ইংরেজি বলেছে এমপ্যাথি, মানে ওদের কষ্টটা জানতে হবে, ওদের কত কষ্ট হয় তোমার এই বড় বড় কথা বুঝতে, এটা তোমাকে জানতে হবে, তাহলে তোমার পড়ানোটা ভালো হবে, মেনে নেবে। ওখানে যে যত একটা প্রোগ্রাম আমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছে, স্কুল সার্ভিস কমিশনে 2011 সালের লাস্ট ইন্টারভিউ, সে কলেজের প্রফেসর, সে বাড়ি থেকে লিখে এনেছে অবজেক্টিভ কোরিলেটিভ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। বাপরে বাপ, যাকে জিজ্ঞেস করছে সে ঘেমে টেমে। আমি করলাম কি, এই ওদিকটায় যাও, আমি তোমাকে ধরবো। আরে ওদিকে বসলে মাথা ফাঁকা, এত সোজা নয়। যে পড়াচ্ছে না সে এমনি পড়ায় ক্লাসে ভালো, ওই দিন পড়ানো এত সোজা নয়, সেজন্য সে ছোট্ট করে বলবে, কিন্তু টেকনিকটা মেনটেন করবে, যে আমি পাকা, আমি ছেলেদের অসুবিধে জানি, আমি প্রথম 3 মিনিটে যা বলবো, ভালো রাঁধুনি একটা ভাত টিপে বুঝে যাবে সেদ্ধ হয়েছে। তোমাকে দেখবে ভালো টিচার, যে 2 মিনিট পড়াবে তাকে বলবে ঠিক আছে, ঠিক আছে, বুঝে নেবে, কিচ্ছু চিন্তা নেই। অনেক কথা বলবে না, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। কি যে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বা দেখো এবার সব ইন্টারভিউ নেবে, মক টেস্ট, তাতে একটু দেখবে কেমন করে হয়। আমি বোধহয় একটু সময়টা থাকতে পারবো না, আমি তো বলে দিলাম, যা বলার সব বলে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কি নাম স্যার? ইন্তেখাব আলম। ম্যাম, আমার নাম ইন্তেখাব আলম। আমি আমার স্কুলিং করেছি জওহর নবোদয় বিদ্যালয় থেকে, তারপরে গ্র্যাজুয়েশন করেছি কলকাতা গুরুদাস কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এমএসসি ও বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে।
এমএসসি 2021 থেকে 19 থেকে 21, তারপরে বিএড করেছি স্যার 21 থেকে 23-এ। 23-এর পরে তারপরে আমি একটা প্রাইভেট স্কুলে জয়েন করি, আপাতত সেখানেই কর্মরত। স্যার আমি দুটোতেই পরীক্ষা দিয়েছি, হয়নি স্যার। আপনার তাহলে শিক্ষক হিসেবে কাজ করার কিছু অভিজ্ঞতা আছে? হ্যাঁ ম্যাম। সব থেকে বড় সমস্যা কি বোধ করেছেন ক্লাসে? ম্যাম যদি আমি গণিতের কথা বলি, তাহলে শিক্ষার্থীদের কাছে গণিত সাবজেক্টটা একটা খুব ভয়ের ব্যাপার। সেই জন্য আমি শিক্ষক হিসাবে আমি চেষ্টা করি যে এইটিকে যতটা মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে জুড়ে দেওয়া, খেলার ছলে হোক। আর আমি বেশি চেষ্টা করি ম্যাম যে তাদেরকে খাতা বই থেকে মাঠে এই সাইডে, যেমন অনেক কিছু আমাদের পরিমিতি মাপার থাকে, ম্যাথেও অনেক জিনিস আছে ম্যাম যেটাতে আমরা হচ্ছে মাঠে প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি, সেইটা আমি প্র্যাকটিক্যাল লাইফ মানে কম্বাইন করে পড়ানোর চেষ্টা করি। এটাতে দেখেছি কিছুটা ছাত্ররা একটু ইন্টারেস্টেড হয়েছে। আমার জাস্ট এই চেষ্টাটা আরও বাড়াতে হবে তাই মনে হয়। তাহলে আজকে আমরা পড়ব সদৃশতা। তাহলে চ্যাপ্টারে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলা যাক। কালকে আমি একটা বিয়েবাড়ি অনুষ্ঠান থেকে আসি। সেই বিয়েবাড়ি অনুষ্ঠানে একজন হঠাৎ করে অচেনা লোক আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি জামেদুলের ছেলে না? আসলে আমার বাবার নাম জামেদুল ইসলাম। আমি কিন্তু হতবাক হয়ে যাই, কী ব্যাপার, কীভাবে সে জানলো আমার বাবার নাম বা আমাকে কীভাবে চিনলো? একটু পরে জানতে পারি সে আমার বাবার ক্লাসমেট, কলেজ ফ্রেন্ড। কিন্তু এটা এখনও কিন্তু অজানা যে সে আমাকে চিনলো কীভাবে। কেউ তোমরা বলতে পারবে এর পেছনে কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আসলে আমার মুখের যে প্যাটার্নটা, নাকের যে প্যাটার্নটা, সেই ডিজাইনটা, সেই নকশাটা আমার বাবার সঙ্গে মেলে। সেই জন্য সে হচ্ছে জিজ্ঞেস করলো যে তুমি তার ছেলে নাকি। তার মানে নকশা দেখে কিন্তু আমরা একটা রিলেশন এটা আমরা এস্টাবলিশ করতে পারি। এবার দেখা যাক, ধরে নিয়ে আমার বাবার নাকের নকশাটা এই ধরনের, তাহলে আমার নাকের নকশা যদি এইরকম হতো তাহলে হয়তো সে বলতো না যে তুমি তার ছেলে। তার মানে এই দুটো নকশার মধ্যে কিছু একটা মিল আছে। আমি যদি দুটো নকশাকে পাশাপাশি আঁকার চেষ্টা করি তাহলে হয়তো আমার নকশাটা এই রকম যাবে, মানে এই আগের নাকের নকশাটার সঙ্গে একটা গাইডিং হিসাবে কাজ করবে সেই পাথটা, সেই লাইনটা। তার মানে আমাদের দুটো যদি জিনিস সদৃশ্য হয়, তার মানে তারা আকৃতি হিসাবে দেখতে একই, কিন্তু তারা এক্স্যাক্টলি সেম তা না। আমি আমার বাবার হুবহু নয়, আমার বাবার বয়স আমার থেকে অনেক বড়। কিন্তু আবার দেখেছি যে অনেক সময় দুটি যমজ যখন দাঁড়ায় তারা কিন্তু আকৃতিতেও সেম এবং সাইজেও সেম। সেইটা কিন্তু আমরা সদৃশ্য বলবো না, সেটা সদৃশ্য এক ধাপ উপরে। সেটাকে আমরা বলতে পারি সর্বসম। সর্বসম আর সদৃশের মধ্যে একটা পার্থক্য কি? সর্বসম মানে দুটোই একদম দেখতে একই এবং দুটোই একদম এক্স্যাক্টলি সেম। কিন্তু আমাদের যেটা সদৃশতা সেখানে সাইজগুলো কিন্তু আলাদা। আমরা তাজমহলের অনেক ছোট মডেল নিয়ে গিফট করি, ওটা কি সত্যিকারই তাজমহল নয়, কিন্তু দেখতে একদম তাজমহলের মতো। তার মানে ওটাই কি ছোট করে বানানো হয়েছে, কিন্তু তাদের যে বাহুগুলো দেখতে একই রকম লাগে, এই নকশাটা, এই ডোমের নকশাটা দেখতে একই রকম লাগে। তার মানে সাইজটা ছোট বড় কিন্তু তাদের দেখতে একই। এই ধরনের বস্তুকে আমরা সদৃশ্য বস্তু বলবো। আমাদের আজকের পার্ট আমরা এই সদৃশ্যতা আমরা জিওমেট্রির সব থেকে ছোট পার্ট ত্রিভুজে আমরা দেখব ত্রিভুজে এইটা কেমন হয়। যদি আমি ধরে নিই একটা ত্রিভুজ এই ধরনের এবং আরেকটা ত্রিভুজ এই ধরনের, নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ এই দুটো আকৃতিকে আমি যতটাই ঘুরিয়ে দিয়ে দিকে বা উল্টিয়ে দিই, দুটো কিন্তু একই রকম লাগছে না। যদি আমি একটা ত্রিভুজ একই রকম আঁকি আর সেইটাকে যদি এর মধ্যে আঁকি, নিশ্চয় আমরা এইটা দেখতে পাবো যে সেই ত্রিভুজটাকে আমরা এই ধরনের বসাতে পারবো। যখন আমরা এই ধরনের বসাতে পারছি, আমরা একটা ছোট্ট জিনিস লক্ষ্য করি তো, এখান থেকে
ছোট একটা কাল্পনিক রেখা আমরা খেয়াল করি, হ্যাঁ এইভাবে আমি কাল্পনিক রেখাটা বাড়িয়ে দিলাম। এই লাইনটা কিন্তু এই লাইনটাকে ফলো করছে, যেখানে এটা বাঁকছে এটা সেখানেই বাঁকছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো লাইন কি সমান্তরাল। তাহলে যেহেতু এই দুটো লাইন সমান্তরাল, আমরা কি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, করসপন্ডিং, একই রকমই। ঠিক আছে। ইউক্লিড। তিনটে সাইড আছে, তিনটেই আলাদা, কোনো পারপেন্ডিকুলার বা লম্ব নেই। হ্যাঁ স্যার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তাহলে তার ক্ষেত্রফল আমরা হেরনস ফর্মুলা দিয়ে পাই। তার অর্ধ পরিসীমাটাকে বের করব। ধরলাম অর্ধ পরিসীমা এস, এ প্লাস বি প্লাস সি বাই 2 করে। এবার তার ক্ষেত্রফল হবে আন্ডাররুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে ছোটো এ বি সিটা আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরতে পারি, বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি স্যার। চেষ্টা করতে পারি স্যার। স্যার 180 ডিগ্রি এই কোণটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে করব এই প্রমাণটা, যে আমরা একটা একই রেডিয়াস বিশিষ্ট একই রেডিয়াস নিয়ে আমরা এভাবে যদি আর্ক কাটি, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, মানে এর রেডিয়াসটা স্যার সমান নিয়েছি। আর সেই তিনটা কোণকে আমরা যদি এখান থেকে আলাদা করে নিই, এই তিনটা কোণকে আমরা এক কাছে করছি, তাহলে একটা কোণ আমার প্রায় এখানে আসবে, পরেরটাকে আমি এখানে জয়েন করছি, সেটা প্রায় এখানে আসলো, আর এইটাকে আমরা এখানে করে দিলাম, সেইটা প্রায় এই রকম হয়ে যাবে। আমরা যদি তিনটাকে জয়েন করি, আমরা খেয়াল করব এইটা আমরা এই ধরনের একটা আকৃতি দেখতে পাচ্ছি, যেখানে কোণগুলো এইটা প্লাস এইটা প্লাস এইটা, আর এই তিনটা কোণ মিলে আমরা জানি যে একটা সরল রেখায় কোণ 180 ডিগ্রি হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এখন জানা নেই স্যার। ভারতবর্ষে কটা প্রদেশ আছে? জানা নেই এক্স্যাক্টলি। ইদানিংকালে খেলাধুলার জগতে ভারতবর্ষের কীরকম অগ্রগতি দেখা গেছে? অবনতি? অগ্রগতি। কয়েকটা খুব বড় ঘটনা ঘটেছে। ম্যাম কারেন্টলি ইন্ডিয়ান উমেন্স টিম ICC ওয়ার্ল্ড কাপ জিতলো, সেটা আমাদের খুব একটা বড় প্রাপ্তি। ক্যাপ্টেনের নাম কি? হরমনপ্রীত কৌর। আমাদের রাষ্ট্রপতির নাম কি আমাদের? দ্রৌপদী মুর্মু। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের প্রতি আর সেই চাহিদা বা ট্রাস্টটা নেই, সেই উচ্চশিক্ষার দিকে যাওয়ার প্রবণতাটা খুব কম দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। তো এই কারণগুলো তোমার যদি মনে হয়, দুটো কারণ কী তোমার জন্য? হয়তো আমরা তাদেরকে শিক্ষার প্রতি সেই টানটা দিতে পারছি না শিক্ষক হিসাবে, সেই জন্য সেই প্রেশারটা দেখে হয়তো ভয় পাচ্ছেন অনেকে, সেই জন্য তারা শর্টকাট হয়তো চাইছেন। আরেকটা কারণ, যেহেতু আমাদের মোবাইল একটা ডিস্ট্র্যাকশান, সেইটা হয়তো কোথাও না কোথাও আমাদের এই চেষ্টা করার যেটা এনার্জি সেটাকে হয়তো একটু কমিয়ে দিয়েছে, এটা একটা কারণ হতে পারে স্যার। আর একটা এমপ্লয়মেন্টটা যেহেতু একটু হারটা কমেছে, সেই জন্য তারা হয়তো ক্লাস 12-এর পরেই ধরুন তারা অন্য পলিটেকনিক বা অন্য কোনো রাস্তা বেছে নিচ্ছেন ইনকামের জন্য, এই পড়াশুনো ছাড়া। এই দুটো কারণ হয়তো হতে পারে আমার মনে হয়। ঠিক আছে, এসো। থ্যাংক ইউ স্যার। What's your name and your subject? একটু নিজের সম্বন্ধে বলো, your education, background, work experience.
আমি 2019 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করেছি। 2021 সালে আর্ম স্ট্রিট কলেজ থেকে সিটি কলেজ। 2021 সালে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারি কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছি, ওটা অটোনমাস কলেজ ছিল। আর 2023 সালে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে বিএড কমপ্লিট করেছি। আর এখন টিউশন পড়াই আর একটা প্রাইভেট স্কুলে ওই 11, 12, 9, 10কে পড়াই। প্রাইভেট স্কুলে? হ্যাঁ, না বেঙ্গলি মিডিয়াম। এটা আলামিন মিশন, মানে একাডেমি আলামিন মিশন, এরকম একটা নাম আছে। না আমার হয়েছে, আমি ইডব্লিউএসে ছিলাম, ইডব্লিউএস ক্যাটাগরিতে ছিলাম, তো সেখানে আমার হয়েছে। আমার ওই 61 স্কোর হয়েছে, মানে 51 রিটেনে আর 10 মার্কস একাডেমিক থেকে 61 হয়েছে। ইডব্লিউএস, হ্যাঁ। ইডব্লিউএস ক্যাটাগরি হওয়ার জন্য মানে ওখানে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়, একটা যদি পঞ্চায়েত হয়। তো আমার বাড়ি পঞ্চায়েতে, তো আমার যেমন মানে বাড়ির জায়গা 1000 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে, মানে বাড়ি রেসিডেন্সিয়াল যে প্লটটা, আর এগ্রিকালচার যে ল্যান্ডটা সেটা 3 একরের নিচে হতে হবে, আর ফাইন্যান্সিয়াল যে মানে ইনকামটা, ফ্যামিলি ইনকামটা, সেটা 8 লাখের নিচে হতে হবে। আর তাকে জেনারেল ক্যাটাগরি হতে হবে, মানে কোনো কাস্ট না থাকে, না জেনারেল ক্যাটাগরি হতে হবে। ডেমনস্ট্রেশনটা কি হয়ে যাক নাকি? হ্যাঁ, আচ্ছা আমি ম্যাট্রিক্স থেকে পড়াবো। 3 মিনিট সময়, হ্যাঁ। ওকে ম্যাম। স্যার, ম্যাম বলছি পড়ানোর সময় স্টুডেন্ট ভেবে পড়াচ্ছে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তো আজকে আমি ম্যাট্রিক্স পড়াবো। ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয় আর সেখান থেকে ইনভার্স কী করে বের করতে হয় সেটা আজকে পড়াবো। তো আমি প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করছি। তো এই একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আমি নিলাম 1, 2, 3, 4। এটা হচ্ছে, এখানে আমি 2/2 লিখলাম। এই 2/2 লেখার মানে হচ্ছে দুটো সারি আছে এবং দুটো কলাম আছে। তো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা অ্যাডজয়েন্টকে আমরা সংক্ষেপে এডিজে লিখি, এডিজে অফ এটা। এবার অ্যাডজয়েন্ট আমরা কী করে বের করি, আমার এই ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টরগুলো হবে সেই কোফ্যাক্টরগুলো ট্রান্সপোজ নেব। তো A11, A12, A13, সরি A21, A22, এ ট্রান্সপোজ। এবার এখানে আমার কাজ হচ্ছে, আমি A11, A12 এখানে যে আমরা কোফ্যাক্টরগুলো লিখলাম এর মানগুলো আমরা এই ম্যাট্রিক্স থেকে বের করব, বের করে এখানে বসাবো, তার ট্রান্সপোজ নিলে আমার হয়ে যাবে। তো A11টা আমি বের করছি। A11 বের করার ফর্মুলা হচ্ছে যে -1 পাওয়ারে, এখানে যে আমি 1 আর 1 নিয়েছি সে এটা পাওয়ারে বসবে 1 + 1। আর তার সাথে এবার যখন আমি 1 নিচ্ছি তার মানে আমি এই এলিমেন্টটাকে নিচ্ছি, তাহলে এই এলিমেন্টের এই রোটা বাদ আর এই কলামটা বাদ, তার মানে এই দুটো যদি বাদ দিয়ে দিই পড়ে থাকছে 4, তাহলে আমি এখানে গুণিত 4 লিখলাম। এবার -1 পাওয়ারে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, -1 পাওয়ারে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তো এখানে 1 + 1 2 জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে +4। এইরকমভাবে আমরা প্রত্যেকটা কোফ্যাক্টর বের করব। এখানে 1, 2 বের করছি, যখন 1, 2 বের করছি একই রকমভাবে -1 পাওয়ারে 1 + 2 ইন্টু, এবার 1 + 2 নিলাম, তাহলে 1 + 2 কোন এলিমেন্টটা? এই এলিমেন্টটা, তাহলে এই এলিমেন্টের জন্য এই কলামটা বাদ আর এই রোটা বাদ, এখানে তাহলে 3 পড়ে থাকছে, তাহলে আমরা 3টা লিখছি এখানে গুণিত 3। এবার 1 + 2 3 বিজোড় সংখ্যা, তাহলে -1 পরে বিজোড় সংখ্যা মানে এটা মাইনাস, তাহলে -3 হলো। এইরকমভাবে আমি 21টা বের করব। -1 পাওয়ারে 2 + 1
2+1 মানে হচ্ছে এই এলিমেন্টটা। একই রকমভাবে আমরা এই রোটা বাদ দিচ্ছি, এই কলামটা বাদ দিচ্ছি, থাকছে এই এলিমেন্টটা গুণিত 2, এটা হচ্ছে -2। সিমিলারলি আমরা এই এলিমেন্টটার এর কোফ্যাক্টরটা বের করছি A22, তাহলে -1 পাওয়ারে 2+2 ইন্টু, তাহলে 2+2 মানে এই এলিমেন্টটা, তাহলে এই কলাম আর এই রোটা বাদ, এটা থাকছে, তাহলে এটা হচ্ছে +1। এবার আমরা মানগুলো জাস্ট এখানে পুট করে দেবো। তাহলে এখানে মানগুলো পুট করলে কি পাচ্ছি? সময় হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে। অ্যাডজয়েন্ট দিয়ে আমরা একটা ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে পারবো। না, যে ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 তাদের আমরা ইনভার্স বের করতে পারবো। হ্যাঁ, বের করা যাবে ওই এলিমেন্টারি রো অপারেশন দিয়ে। মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার সাথে আমি একটা ম্যাট্রিক্স যদি বি নিয়ে নিই, মানে এই দিকে আমাকে আই নিয়ে আসতে হবে আর কিছু এলিমেন্টারি রো অপারেশন দিতে হবে, সেগুলো চেঞ্জ করে আমি এদিক থেকে বি ম্যাট্রিক্সটার ইনভার্স, মানে এই ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে পারবো। এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। হ্যাঁ, ক্যালি-হ্যামিল্টন থিওরেম, ওটা স্যার ক্যালি-হ্যামিল্টন থিওরেম দিয়ে আমরা ওই মানে আইগেন ভ্যালুর ওখান থেকে আমরা করতে পারি। হ্যাঁ, যদি স্যার আইগেন ভ্যালুগুলো নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে, সেখান থেকে বের করা যেতে পারে। আর তুমি একটা জিনিস মিস করেছো, টুক করে কোন ক্লাসে পড়াচ্ছ আর টপিকটা উপরে লিখে দেবে। আচ্ছা, ওটা লিখতে একদমই সময় লাগে না। ক্লাস 12 কে পড়াচ্ছিলাম। হ্যাঁ, ওটা তো আমি তো বুঝতে পারছি না কোন ক্লাস 11 12 আছে, গ্র্যাজুয়েশনও আছে। হ্যাঁ, তো ওটা লিখে দিতে হবে। ওই জায়গাটায় আমি একটু কনফিউশনে ছিলাম যে মানে এটা 12 গ্র্যাজুয়েশনে দুটোতেই আছে, তো আমি হোয়াটএভার ইট ইজ, একটা ক্লাস লিখবে ডেফিনিট, আর টপিকটা লিখবে, আর কাজ হয়ে গেলে জাস্ট ওয়াইপ দ্য বোর্ড মুছে দেবে। নেক্সট টিচারের জন্য সবসময় বোর্ডটা মুছে দিতে হয়। ঠিক আছে। ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে কতগুলো প্রদেশের নাম বলো। উত্তর পূর্ব, আসাম, হিমাচল প্রদেশ, মণিপুর। হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, ম্যাম সরি, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম। আচ্ছা, আর একদম পশ্চিম প্রান্তের কতগুলো প্রদেশ? পশ্চিম প্রান্তে গুজরাট, রাজস্থান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? শ্রী অমিত শাহ। আর অর্থমন্ত্রী? শ্রীমতী নির্মলা সীতারামন। ভ্যালু এডুকেশন কাকে বলে জানো? ভ্যালু এডুকেশন না ম্যাম, মানে ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে। একটু স্যার আর বলুন। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আর অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা তার ডিটারমিন্যান্ট, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মানে এই যদি ম্যাট্রিক্সের একটা আমরা মান পাই, সেই ম্যাট্রিক্সে যখন অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট বের করব, হ্যাঁ ডিটারমিনেন্ট যদি একটা মান পাই, তাহলে যখন অ্যাডজয়েন্টের আমি ডিটারমিনেন্টটা বের করব, তাহলে সেই মানটার পাওয়ারে, মানে যেটা পাওয়ার ছিল যদি আমি n ধরে নিই, তাহলে সেটা হয়ে যাবে n-1, n-1। স্যার না, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না থিওরেমটার নাম। জ্যাকোবিয়ান্স। আচ্ছা, একটা 3x3 ম্যাট্রিক্স, তার তিনটে আইগেন ভ্যালু বাইর করছি, 1 -1 আর 3। এই ডিটারমিন্যান্ট, তাহলে ডিটারমিনেন্টটা হবে স্যার -3। আর a স্কয়ার ডিটারমিন্যান্ট, a স্কয়ার ডিটারমিনেন্টটা হয়ে যাবে স্যার 9। মানে তাহলে আইগেন ভ্যালুগুলো স্কোয়ার করে নিলাম, দিয়ে ডিটারমিনেন্ট মানে তার আইগেন ভ্যালুগুলোর গুণ প্রোডাক্ট, তো 1 স্কোয়ার -1 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 1 গুণিত 9, সেখান থেকে 9। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Please be seated.
গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। তোর কি নাম? স্যার নীলুফার ইয়াসমিন। নীলুফার ইয়াসমিন, ম্যাথমেটিক্স। স্যার আমি মুর্শিদাবাদ জেলার ঘোরলা গ্রাম থেকে এসেছি। আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে উচ্চ মাধ্যমিক, 2015 সালে আমার গ্র্যাজুয়েশন এবং 2017 সালে আমার এমএসসি কমপ্লিট করি ম্যাথামেটিক্স সাবজেক্টে এবং 2017 থেকে 19 সেশনে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমি এসএসসির জন্য পড়াশোনা করতাম, প্রিপারেশন নিতাম। তারপর জানলাটা বন্ধ করা যাবে? হাওয়া আসছে না, জানলাটা হাওয়া আসছে। হ্যাঁ স্যার, 2019 থেকে প্রিপারেশন নিচ্ছি। মাঝে আমি 2024 সালের ওই 5 মাস মতো একটা স্কুলের সাথে যুক্ত ছিলাম। না, এখন আমি হাউস ওয়াইফ আর পড়াশোনা। না স্যার, আমার হয়নি। আমার রিটেন স্যার 47। গ্র্যাজুয়েশনের যে কোনো একটা টপিক নিয়ে 3 মিনিটের মধ্যে বলতে হবে ম্যাথমেটিক্স। হ্যাঁ স্যার, 9-10-এর। আচ্ছা, 9-10-এর চেষ্টা করবে 3 মিনিটের মধ্যে শেষ করতে। আচ্ছা। স্যার এটা আমি আদর্শ ক্লাসরুম ভেবে আমি আমার পড়ানো শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, হ্যাঁ আমিও ভালো আছি। আজকে কত তারিখ মনে আছে কারো? বাহ, আচ্ছা, এর আগের দিন আমি তোমাদের আগের ক্লাসের কিছু জিনিস রিভাইজ করতে বলেছিলাম। সরি স্যার, আমার মানে 16 করে দাও। এর আগের দিন আমরা আগের ক্লাসের কিছু জিনিস রিভাইজ করেছিলাম, মনে আছে সবার? আচ্ছা, আরেকটু দেখে নিই আজকে কি করেছিলাম। যে 2x + 1 = 0 যদি একটা সমীকরণ হয়, তাহলে এই যে এক্সের উপরে কিছু নেই মানে 1 আছে, এই এক্সের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলেছিলাম ঘাত, এবং এখানে সর্বোচ্চ ঘাত কত? 1। তো যখন সর্বোচ্চ ঘাতটা 1 হয় তখন সেটাকে আমরা বলি রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। এটা আমরা আগের দিন জেনেছিলাম। এবং এই এক্সটাকে কি বলেছিলাম? এই এক্সটাকে বলেছিলাম চলরাশি। চলরাশি মানে কি? যেই রাশিটার মান আমরা জানি না, আমাদের বার করতে হবে। তো এখানে এক্সের মান আমরা কটা পাবো? এটা হচ্ছে 1টা পাবো। কেন? কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 1। এইটুকু আমরা আগের দিন সবাই বুঝেছিলাম। এবার আজকে যেটা আমরা শুরু করব তার আগে আচ্ছা বলো তো, তোমরা ঝুলন্ত ব্রিজ দেখেছো? আচ্ছা, হ্যাঁ অনেকেই দেখেছো। তো হাওড়া ব্রিজ, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, হাওড়া ব্রিজ একটা ঝুলন্ত ব্রিজ। তারপর অনেক নদীর উপরে ঝুলন্ত ব্রিজ হয়। তো হ্যাঁ, যারা দেখোনি ঝুলন্ত ব্রিজ, আমি একটু বোর্ডে আঁকার চেষ্টা করছি, একটু দেখো তো। আচ্ছা দেখো, আমি একটু আঁকার চেষ্টা করছি ঝুলন্ত ব্রিজটা, দেখতে মোটামুটি কেমন হয়। এ দেখো, এরকমভাবে সমান দূরত্বে থাকে না, এরকম একটা মোটামুটি ঝুলন্ত ব্রিজ দেখতে হয়। এবার এই যে একটা ঝুলন্ত ব্রিজের এই যে দেখো এরকম একটা ইউ আকৃতির শেপ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? বা অনেক সময় ফুটবলাররা ফুটবল খেলে না, তো এরকম করে যখন কিক মারে তখন বলটা গিয়ে কোথায় পড়ে? এরকমভাবে পড়ে না? তো দেখবে এই যে এরকমভাবে ইউ আকৃতির একটা শেপ তৈরি হচ্ছে, বা যে উল্টো ইউ আকৃতির একটা শেপ তৈরি হচ্ছে। তো এইটা আমরা গণিতের ভাষায় একটা সমীকরণের সাহায্যে লিখতে পারি। আজকে আমরা দেখব সেই সমীকরণ সম্পর্কে। কি লিখতে পারি? সমীকরণটা কেমন? y = x² + bx + c। ঠিক আছে, এইটুকু সবাই বুঝতে পেরেছো? এবার দেখো, এখানে যদি আমি y এর মানটা 0 করে দিই তাহলে কি হবে দেখি। তাহলে y এর মানটা যদি 0 করি তাহলে দেখো তো কি হচ্ছে, x² + bx + c = 0। এবার নিশ্চয় বুঝতে পারছো এটা একটা সমীকরণ। তার মানে এবার এখানে কি একটা, যে এই সমীকরণ একটা নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু এই সমীকরণের নামটা কি বলতো? এই সমীকরণকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা ইংরেজিতে আমরা বলি
কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। আজকে আমাদের পাঠ হচ্ছে তাহলে একচল বিশিষ্ট, সবাই বলো আমার সাথে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার এই যে একটা সমীকরণ আমরা পেলাম একচল বিশিষ্ট বলছি, এবার কেন এই নামটা একটু জেনে নিই। এই যে দেখো এখানে দ্বিঘাত লিখেছি আমি, দ্বি মানে কি 2, তো ঘাত নিশ্চয় 2 হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2, সেই জন্য এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এবার একচল বিশিষ্ট কেন, আমরা আগে দেখেছিলাম এটা চলরাশি, এখানে দেখো কতগুলো চলরাশি রয়েছে, একটা, সেই জন্য এটা একচল বিশিষ্ট। এবার এইটার কিছু আরও নির্দিষ্ট শর্ত হতে হবে, তাহলে এইটা আমরা লিখতে পারি। যেমন ধরো এই যে এক্স স্কোয়ার বা এক্স, বা এখানে কিছু নেই মানে x⁴ রয়েছে, তো এর যে সহগগুলো রয়েছে সেগুলোকে হতে হবে কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। এবং আরেকটা কন্ডিশন লাগবে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, সেটা কি যে এক্স স্কোয়ারের যে সহগটা রয়েছে এ, সেটাকে হতে হবে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ম্যাম এ যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এ যদি আমি 0 করি তাহলে কি হবে। আচ্ছা চলো দেখি এ 0 করে কি হচ্ছে। তাহলে এ যদি আমি 0 করি তাহলে দেখো তো এটা কি হচ্ছে, এটা হয়ে যাবে তখন bx + c = 0। তো আচ্ছা বলো তো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ থাকছে? হ্যাঁ একদম ঠিক বলেছো, খুব ভালো গেছে। তাহলে আজকে এইটুকুই থাক, এর পরের দিন আমরা বাকিটা নিয়ে এগোবো, ঠিক আছে। সবাই চুপচাপ বসো পরের ক্লাসের জন্য, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই সমীকরণে যেহেতু দুটো রুট তাই আমরা দুটো বীজ পাবো। তাহলে সেটা আমরা এনটা বীজ পাবো। সেটা আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। হ্যাঁ স্যার, এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট, at least one root which is real or complex. Every algebraic equation has at least one root which is real or complex. সর্বোচ্চ এনখানা হতে পারে, মানে এন ডিগ্রি হলে এনটাই হবে। হ্যাঁ স্যার, এটা যদি একটা সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ, এর যদি আমরা আলফা বিটা দুটো বীজ ধরে নিই, তাহলে এদের যে যোগফলটা হয় আলফা প্লাস বিটা, সেটা হয় -b/a। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কনসিডার করি, তাহলে এই -b মানে হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, তার আগে একটা মাইনাস। আর যদি আলফা বিটা হয় মানে তাদের রুটের গুণফলটা আমরা পাবো c/a। c/a মানে হচ্ছে এই যে কিছু নেই মানে x⁴ সহগ ডিভাইডেড বাই x এর সহগ, x এর সহগ। গামা ডেল্টা, তাহলে যদি আমরা একটা 4 ডিগ্রি ইকুয়েশন ধরে নেব, ফার্স্টে x⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e সমান 0। এবার যদি আমি যেহেতু এটা 4টে, তার মানে আমরা 4টে রুট পাবো, আলফা বিটা ধরে নিচ্ছি আমি, আলফা বিটা ডেল্টা এবং গামা। এবার তখন হবে আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা প্লাস গামা = -1⁻1 এখানে b/a। এরকমভাবে আমরা বার করতে পারি। তারপরে হ্যাঁ স্যার, প্রোডাক্টটা হবে আলফা বিটা গামা ডেল্টা, তখন হবে -1⁴ c এখানে e/a। থ্যাংক ইউ স্যার। বোর্ডটা মুছে দেবে। হ্যাঁ, নীলুফার না, কি নাম বললো?
নীলোফার, ভারতবর্ষের 3 দিকে কি কি মহাসাগর আছে? ম্যাম এই মুহূর্তে আমি বলতে পারছি। আচ্ছা, ভারতবর্ষের দক্ষিণ দিকের প্রদেশগুলোর নাম বলো, একদম দক্ষিণে। ম্যাম এই মুহূর্তে আমার মাথায় আসছে না। গণিত ছাড়া অন্য কোন বিষয়ে তোমার আগ্রহ আছে? গণিত ছাড়া আমার এই যে শিশু মনস্তত্ত্ব যে ব্যাপারটা, সেটা নিয়ে আমার তোমার হবি কি? আগ্রহ রয়েছে। হবি হবি পুরনো জিনিস থেকে ক্রাফটিং যেটা বলে। ক্রাফটিং কি কি জিনিস থেকে ক্রাফটিং করো? যেমন পুরনো বোতল বা পুরনো কাগজ বা পুরনো সে তেলের বিভিন্ন রকম জিনিস হয় বা পুরনো জিনিসপত্র, সেগুলো কি মনে করো তুমি তোমার ছাত্রছাত্রীদের শেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে এই যে বিভিন্ন রকমের পুরাতন জিনিস থেকে যে আমি নতুন জিনিস একটা তৈরি করছি, সেখান থেকে আমি বিভিন্ন রকম বার্তা দিতে পারি যে কীভাবে রিইউজ করা যায় জিনিস, বা সেখান থেকে সৃজনশীলভাবে আমরা নতুন কিছু পুরাতন থেকে কীভাবে আবিষ্কার করতে পারি। তো সেই জিনিসগুলো আমার মনে হয় পজিটিভলি আমি বাচ্চাদের মধ্যে এই জিনিসটা শেখাতে পারবো। আচ্ছা, আমাদের অর্থমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের না, অর্থমন্ত্রী ভারতবর্ষের। সীতারাম, সরি, মাননীয় শ্রীমতী। ঠিকই বলছো, ঘাবড়ে যাচ্ছ কেন? ঠিক আছে, নির্মলা সীতারামন। হ্যাঁ, নির্মলা সীতারামন। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। 48 পেয়েছো না? 47 স্যার, 11-12-এ, আর 9-10-এ 54। যথেষ্ট ভালো শুরু করেছো। বাহ, হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। স্যার আসবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ম্যাথমেটিক্স। বসো বসো। তোমার নাম কি? রমা ধর। বাড়ি কোথায়? বাড়ি কিসের? বাড়ি কোথায়? আমার জন্মস্থান বীরভূমের খয়রাসোল থানায়, আর আমি বর্তমানে বৈবাহিক সূত্রে, চাকরি সূত্রে দিনহাটার কুচবিহারের দিনহাটা থেকে আসছি স্যার। চাকরি করো? হ্যাঁ। কোন? 2016 সালে ছিল স্যার, 9-10-এ। স্যার 35 ওখানে লিখেছিল, আমার গুগল সিটে ফর্মটা ফিল আপ ছিল না বলে পরে নিচে, একদম নিচে লেখা হয়। লিখে নিতে হবে। ও চাকরি 9-10 স্কুল। হ্যাঁ। এখন কি হয়েছে, ওই বন্ধ করে দিয়েছে নাকি চাকরিগুলো? না, ডিসেম্বর পর্যন্ত আছে। ও মাইনা দিচ্ছে এখন? হ্যাঁ। যাক, পাস করেছে তাহলে চাকরি হয়ে যাবে। এখনো 9-10-এ তো বের হয়নি রেজাল্ট। ও 9-10, আমি ভাবছি 11-12। 11-12 হয়নি। 11-12-এর ওই তো মার্কস দিয়ে দিই। না, আমার 65 হয়েছে, আর ফিমেল কাট অফ 67 হয়েছে। 57 র্যাঙ্ক? আমার 65 হয়েছে আর ফিমেল কাট অফ 67 এসছে। ও আচ্ছা, মার্কসটা অনেক দূরে চলে গেছে। কাট অফ মার্ক। আমি ওখানে ম্যাথামেটিক্সের কী পড়াবো? ম্যাথামেটিক্স সবটাই পড়াতে হয় তার জন্য? 5, 6, 7, 8, 9, 10? হ্যাঁ, 9। 11-12-এ আছে নাকি? না, ওখানে সায়েন্স নেই। আচ্ছা, কোন টপিকসটা ভালো লাগে? স্যার আমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো লাগে, মানে গ্র্যাজুয়েশনে। গ্র্যাজুয়েশনে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো লাগে? তাহলে কি পড়াবে? গ্রুপ? না, আজকে আমি যদি ডেমো দিই, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর, এটাই দেবো। আচ্ছা, কোনটা দিবে বলো? আচ্ছা, কোনটা ডেমো দিবে? কোন? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তুমি বলবে না আমি বলে দেবো? স্যার আমি বলবো। আচ্ছা আচ্ছা, তুমি ধরো এই যে সময়ে আর কাজ থাকে না, কাজ হ্যাঁ স্যার। একদিনে একটা কাজ কিছু করে, ওইগুলো সম্পর্কে একটু বলো। আচ্ছা, এখানে সময় দূরত্বের যে অঙ্কতে স্যার সময় দেওয়া থাকে, দূরত্ব বার করতে হবে, দূরত্বর যে বিভিন্ন সমস্যা থাকে সেখানে সরল অনুপাতে আছে কিনা সেটা সেইভাবে বলবো। আমি ঠিক বুঝতে পারছি না যে কাজের অঙ্ক থাকে না, এতজন লোকে এতদিনে একটি কাজ করে, ওইগুলো কেমন করে করবে? ধরো 5 জন, তো ওইটা সেই পদ্ধতিতে স্যার করাবো ওদেরকে। হ্যাঁ, একটা লোক, না 5টা লোক। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে কি ওই অঙ্কটা বলে তুমি একটা ওরকম তৈরি করে একটা বলো, 5টা লোক 7 দিনে
একটা কাজ করে আচ্ছা পেন নিচ্ছি। স্যার আমি একটু বলছি, আমি ডেমোটা ভেবেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই দেবো, এটাই প্রিপারেশন নিয়ে এসেছিলাম স্যার। দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ হ্যাঁ, তো বলো সেটা সম্পর্কে। এটাই বলছি স্যার, ওইটাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা স্যার, দেখ কোনটা ভালো লাগে। আচ্ছা খুব তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ 3 মিনিটের মতো বলতে হবে। আচ্ছা স্যার, আমি পারমিশন নিচ্ছি, এটা একটি ক্লাসরুম ভাবছি। গুড মর্নিং। আমি বাস্তব জীবনের বিভিন্ন সমস্যাগুলি আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করি। বিভিন্ন সমস্যা যেগুলি একচল বিশিষ্ট একঘাত সমীকরণের সাহায্যে অনেক সময় প্রকাশ করা যায় না। যেমন কোনো একটা সংখ্যা আছে, তার সাথে যদি তার অনন্যকে যোগফল করি, ধরলাম কোনো একটা সংখ্যা তার অনন্যকে যোগফল যদি 1-এর 2 হয়, তাহলে এই সমীকরণগুলিকে যদি আমরা সমাধান করি, তাহলে এখানে লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 1-এর 2। তোমরা এর আগে সমাধানগুলো করেছো, তাই বজ্রগুণন পদ্ধতিতে আমি গুণ করছি 2x স্কোয়ার প্লাস 1 সমান এক্স, বা 2x স্কোয়ার প্লাস 2 প্লাস এক্সটাকে মাইনাসে এদিকে যখন বাঁদিকে আনবো সাইন চেঞ্জ হয়ে এটা মাইনাস এক্স সমান 0 হলো। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম মাইনাস এক্স প্লাস 2 সমান 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলবো? যখন একচল বিশিষ্ট একঘাত সমীকরণের ঘাতটা যখন 2 হবে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপটি হচ্ছে সেটি হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটি আছে সেটা অবশ্যই 0 হবে না, a নট ইকুয়াল টু 0 হবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে সেক্ষেত্রে। আর এর যে সহগগুলো আছে a b c এগুলো বাস্তব সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণকে আমরা 3টে উপায়ে সমাধান করতে পারি। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণকে 3টে পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। একটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। দুইটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা সমাধান করব। 3 নম্বর হচ্ছে সিধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। সিধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করব। এবার এগুলো নিয়ে আমি বলবো। ধরো উৎপাদকে বিশ্লেষণ যে পদ্ধতিটা আছে সেখানে যে দ্বিঘাত সমীকরণটা আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এটাকে তোমরা এর আগে ক্লাস 7-এ 8-এ উৎপাদকে বিশ্লেষণ করেছো, তখন তোমরা এটাকে বুঝেছো 2টা ফ্যাক্টরে ভাঙতে হবে। সেইভাবে আমরা দুইটা ফ্যাক্টরে করছি, সেইভাবে আমরা সমাধান করতে পারি। যেমন এই যে 6 আছে তাকে ভাঙছি কত, 6 = 3 × 2। এর আগে তোমরা করেছো, যেটা তার এখানে যে চিহ্নটা আছে সেই প্লাস চিহ্ন দিয়ে এই মাঝের টার্মটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 3 + 2 সমান x প্লাস 6 সমান 0 হলো। এই সমাধান করছি এক্স স্কোয়ার প্লাস গুণ করছি 3x প্লাস 2x প্লাস 6 সমান 0। এবার আমরা এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স কমন নেব। অঙ্ক করার সব থেকে সুবিধা হচ্ছে আমরা ঠিক দেখে দেখে অঙ্ক করি, ঠিক আগের লাইনটা দেখে পরের লাইনটা অঙ্ক করি। অন্যান্য সাবজেক্টে এই সুবিধাটা থাকে না, কিন্তু অঙ্কর ক্ষেত্রে এটাই থাকে, ঠিক দেখে দেখে পরের লাইনটা থেকে আমি আগের লাইন থেকে পরের লাইন করছি। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নিলাম। তাহলে এখানে একটা এক্স যখন নিলাম, একটা এক্স পরে প্লাস 3, এখানে 6 আছে, তাহলে 6 মানে 3 × 2, তাহলে 2 কমন নিলাম। তাহলে এখানে পড়ে রয়েছে এক্স প্লাস 3 সমান 0। বা এবার এখানেও দেখো x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, তাহলে এটা কমন নিয়ে নিলাম x প্লাস 3। তাহলে এখানে পড়ে থাকছে কত, x প্লাস 2 সমান 0। এবার দুটি রাশির গুণফল যখন 0 আছে তাহলে প্রত্যেকে তাহলে আলাদা আলাদা করে 0 করে দিচ্ছি। তাহলে এখানে x প্লাস 3 = 0 থেকে আমরা সমাধান পেলাম x = -3, আর এখানে আমরা x প্লাস 2 সমান 0 থেকে পেলাম x মাইনাস 2। তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি। আর পূর্ণ বর্গাকারে প্রকাশ পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, সেটা কীরকম দেখো। ধরো একটা আর দেখাতে হবে না, ঠিক আছে, বসো ভালো। আচ্ছা, তুমি তো ইকুয়েশনটা ধরে রুট বের করলে, হ্যাঁ,
তোমাকে যদি একটা ইকুয়েশনের দুটো রুট বলা হয়, ধরো 2 আর 3, তাহলে ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 করেও 0 করে করতে পারবো, অথবা দুইটা রাশি যে যোগ করে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। তো দুটো রুট বলে দিলাম, তখন পারলে ইকুয়েশনটা করতে হবে। তা আমি মনে করো যে একটা রুট বলছি, 2 প্লাস আই, 2 প্লাস আই, হ্যাঁ, ইকুয়েশনটা তৈরি করতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে একটা রুট যদি 2 প্লাস আই হয়, তাহলে আরেকটা রুট হবে 2 মাইনাস আই, তাহলে সেখান থেকে এক্স মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস আই আর এক্স মাইনাস 2 মাইনাস আই দিয়ে মানে একটা কমপ্লেক্স কনজুগেট হ্যাঁ থাকে। আচ্ছা, আর একটা যদি রিয়েল বলি, রুট ওভার 3 দ্বিঘাত সমীকরণের হ্যাঁ, থাকে। তাহলে তার আরেকটা রুট হবে মাইনাস রুট 3। ঠিক আছে, এসো তাহলে এগুলো একটু তুমি যেটা বলবে সেটা একটু ভালো করে দেখে যাবে, আর ওই 3 মিনিটে বলতে হবে, এইরকম অল্প করে বলবে। স্যার আমি চেয়েছিলাম তাহলে প্রথমে কি সিধর আচার্যের সূত্রটা নিয়ে বলবো, মানে ওখানে তো অনেক কিছু তোমার অতগুলো একটা করো, 3টা তো করলে তোমার 6 মিনিট কম করে লাগবে। আচ্ছা স্যার, একটা করলে 3 মিনিটে হয়ে যাবে, যে কোনো একটা বলবে। ঠিক আছে, একটা বলবে, তখন যদি বলে আরো দুটো বলো, তখন দুটো বলবে। আচ্ছা ঠিক আছে, তারপরে সময় পাবে না। আচ্ছা স্যার। ভিতরে আসবো স্যার? কি নাম তোমার? কৃষ্ণ হাসদা। সাবজেক্ট? জিওগ্রাফি। গুড ইভিনিং স্যার। বস। কৃষ্ণ, তুমি কোথা থেকে পাস আউট? আমি স্যার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। তুমি কি আগে রেজিস্ট্রেশন করেছিলে না পরে? আগেই করেছিলাম স্যার। তোমার ইয়ে নাম, সিরিয়াল নাম্বার কত গো? 9। আচ্ছা, বলো কৃষ্ণ, তুমি জিওগ্রাফির কোন পার্টের উপর মানে ডেমনস্ট্রেশন দিতে চাও বলো? স্যার আমি জিওমরফোলজি থেকে করব, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত মানে মোরেন টোরেন এগুলো পড়াবে, তাই তো? হ্যাঁ স্যার, মানে এরিটি, বাক্সরুম এগুলো। বলো বলো, একটা ডেমনস্ট্রেশন দাও। স্যার এটা কি আমি কাল্পনিক একটা ক্লাসরুম ব্যবহার করতে পারি? ওকে। আচ্ছা, তোমরা কি কেউ পাহাড়ে ঘুরতে গেছো? দার্জিলিং কিংবা কালিম্পং কিংবা সিকিম? আচ্ছা, ওখানে গিয়ে থাকো, তাহলে তোমরা দেখবে যে বড় বড় পাহাড়গুলো রয়েছে, চটিগুলো রয়েছে, চটি বা শৃঙ্গগুলো, সেগুলো পাহাড়ে বরফে ঢাকা থাকে। এবার আজকের টপিক আমরা যদি আজকে পড়াবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আজকের টপিক হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই হিমবাহটা কি? এই হিমবাহ কথাটার মধ্যে লুকিয়ে রয়েছে হিমবাহটা কি। তাহলে হিম মানে হচ্ছে বরফ, আর বাহ কথার অর্থে যেটা বহন করে নিয়ে যাচ্ছে। তার মানে হিমবাহটা হচ্ছে একটা বিরাট বরফের নদী। তো এটা এইভাবে আমরা কল্পনা করতে পারি হিমবাহ। তাহলে এই হিমবাহটা কোথায় দেখা যায়? পরিলক্ষিত অঞ্চল যদি দেখি, একটা দেখতে পাবো আমরা মেরু অঞ্চলে, আর একটা দেখতে পাবো পার্বত্য অঞ্চলে। তাহলে আমরা হিমবাহটা দেখতে পাচ্ছি কোথায়? মেরু অঞ্চলে, আর একটা হচ্ছে পার্বত্য অঞ্চলে। এবার আমরা দেখবো যে হিমবাহ ক্ষয় করছে কিভাবে। তাহলে ক্ষয় করার পদ্ধতিটা দেখি। তাহলে এই ক্ষয় কার্যটা মূলত করে দুটি ভাগে, একটা হচ্ছে উৎপাটন, আর একটা হচ্ছে অবঘর্ষণ। তাহলে উৎপাটনটা কি? যখন হিমবাহ, সাপোজ এইটা যদি একটা হিমবাহ হয়, তাহলে এর মুভমেন্টটা যদি এদিকে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এদিকে যখন কোনো শিলার উপর দিয়ে যখন যাবে, তখন সামনে এই দিকটা অবঘর্ষণের ফলে মসৃণ হবে। এই দিকটা যেদিকে উঠছে সেটা মসৃণ হবে, আর এইদিকে যখন নামবে হিমবাহটা, তখন তার একটা প্রেশার, এবং এইখানে প্রেশারের কারণে এইখানটা এবড়ো খেবড়ো এরকম উৎপাটিত হয়। এইটা হচ্ছে উৎপাটন। এই পদ্ধতি।
এখানে চলে এসো, বুঝতে পারছি, এখানে চলে এসো। এসো, তোমাকে সাজেশন দিয়ে দিই, তুমি বুঝতে পারবে। এখানে এসো। তুমি টপিকটা যেটা চয়েস করেছো না, ঠিকই বসো, ঠিকই চয়েস করেছো, কিন্তু এটা পড়াতে গেলে কী বলো, তুমি কিছু প্র্যাকটিক্যাল অসুবিধা ফেস করবে। যেমন কী বলো, তোমাকে একটা কম্প্রিহেন্সিভ ডায়াগ্রাম আঁকতে হবে, যে ডায়াগ্রামটাতে কী বলতো তুমি একই জায়গাতে অ্যাডেড, স্পার, ট্রান্সকেটেড স্পার, এগুলো প্রত্যেকটা কী বলতো, ধরো প্রথমেই তুমি এটা এঁকে নেবে, বুঝতে পারলো তো? এটা তুমি উৎপাদন প্রক্রিয়াটা আর অবক্ষয়ন প্রক্রিয়া যে দেখাচ্ছ, সেই দুটো প্রক্রিয়াটাকে কী বলতো, কোন ল্যান্ডফর্মটা কোনটার সঙ্গে রিলেটেড, যদি তুমি আগের ডায়াগ্রামটা ড্র না করো তাহলে তুমি কী বলতো দেখাতে পারবে না, বুঝতে পেরেছো? আর প্রথমেই যদি তুমি ধরো এইটাই যদি ধরো তুমি ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুতি নাও, তুমি ম্যাক্সিমাম টাইম পাবে 3 মিনিট। তাহলে প্রথমেই যখন যাবে, গিয়ে প্রথমেই কী বলতো কম্প্রিহেন্সিভ ডায়াগ্রামটা কিন্তু আঁকবে, যেখানে তুমি একই জায়গাতে অ্যারেড, একই জায়গাতে স্পার, একই জায়গাতে ট্রান্সকেটেড স্পার, এগুলো দেখাচ্ছ, ঠিক আছে? তাহলে এখানে তোমার দেখো এই জায়গাটা দেখাতে গিয়ে তোমার প্রবলেমটা কী হবে, দেখো ইউসেফ ভ্যালি, ফোর্ডস, এগুলোও কিন্তু কী বলতো মানে ইরোজনাল ল্যান্ডফর্মস, তো সেগুলো কিন্তু তুমি ছবির মধ্যে দেখাতে পারবে না, সেগুলো ধরো অ্যাডিশনাল ল্যান্ডফর্মস, তো সেইগুলোও তোমাকে কিন্তু বলতে হবে। যখনই তুমি এই জিনিসটা বলবে, ডেমনস্ট্রেশন দেবে, তোমাকে সঙ্গে সঙ্গে কী বলতো যে ধরনের কোশ্চেন্সগুলো রিলেটেড আসবে, সেগুলো হচ্ছে কী বলতো পেরিগ্লেসিয়াল ল্যান্ডফর্মস কোনগুলো, বুঝতে পেরেছো? ফ্লুভো গ্লেসিয়ালস ল্যান্ডফর্মগুলো কোনগুলো, ধরো শুধুমাত্র গ্লেসিয়ার রিজনে যে গ্লেসিয়ার প্রসেসটাই ডমিনেন্ট থাকে তা তো হয় না, ফ্লুভিয়াল প্রসেসটাও কী বলতো ডমিনেন্ট থাকে। তাহলে এই দুটো যে কম্বাইন্ড যে ল্যান্ডফর্ম, সেই ল্যান্ডফর্মসগুলো কী কী, আমাদের ভারতবর্ষে কী বলতো কোন কোন জায়গায় এই ধরনের ল্যান্ডফর্মসগুলো দেখা যেতে পারে, ঠিক আছে? সেই জায়গা থেকেই তোমায় কী বলতো ধরো কোশ্চেন চলে আসবে যে ডেজার্ট, মানে কোল্ড ডেজার্ট কোন এরিয়াটাকে বলে আমাদের দেশে, ঠিক আছে? সেই জায়গাটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো কী কী, বোঝা গেছে? ধরো এই যে হিমবাহের যে রিট্রিটগুলো হচ্ছে, সেই রিট্রিটগুলোর ফলে কী বলতো কী ধরনের ল্যান্ডফর্মস তৈরি হচ্ছে, তার কয়েকটা এক্সাম্পলস দাও, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? ডেমনস্ট্রেশনের শুরুটা কী বলতো তুমি ঠিকই করেছিলে, কিন্তু আমার সাজেশন হচ্ছে কী বলতো তুমি যখন ডেমনস্ট্রেশনটা স্টার্ট করছো, যেহেতু তুমি কী বলতো অনেকগুলো ল্যান্ডফর্মস দেখাবে, তুমি প্রথমেই কী বলতো ছবিটা এঁকে নাও, এবং ধরো কীভাবে তোমার ধরো স্পারটা অ্যারেটের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, কোন প্রসেসটার জন্য ধরো গ্লেসিয়ার অ্যারেট তৈরি করছে, কোন প্রসেসটার জন্য ধরো স্পার তৈরি করছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে তুমি বলো, তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। কনফিডেন্সটা আরেকটু কীভাবে বাড়াবো? বারবার প্র্যাকটিস করবে। ধরো এই যে তুমি ডেমনস্ট্রেশন দিতে গেলে, এই ডেমনস্ট্রেশনটা তুমি ঠিকই দিচ্ছিলে, কিন্তু তোমার প্রবলেমটা কোন জায়গায় ছিল বলো তো, তুমি ধরো বুঝতে পারছো না, ধরো তুমি তোমার মতো করে বুঝছো, যে ধরো তুমি প্রথমে স্পারটা পড়াবে, তারপর তুমি ধরো অ্যারেটটা পড়াবে, কিন্তু যে ধরো শুনছে ছাত্ররা তো বুঝতে পারবে না। এবার তুমি যদি প্রথমে ডায়াগ্রামটা এঁকে নিয়ে কী বলো জিনিসগুলোকে আলাদা করে দাও, তারপরে একটা একটা করে ল্যান্ডফর্মস বোঝাতে থাকো, তাহলে দেখো সেটা আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। যাও ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে।